বাসর ঘরে 7 দিনের যমজ মেয়ে বাবুর মুখে আমার দুহাত দিয়ে দুটো ফিডার ধরে আছি। বাসর ঘর শুধু নামে, কারণ কোনো ফুল নেই, আমার সাজ নেই বললেই চলে। জামদানি লাল শাড়ি আর চুড়ি, এটাই অনেক সাজ এই বাসর ঘরে। কি অদ্ভুত নিয়ম, কার সাথে আজকে থাকার কথা আর কার সাথে আছি তাও জানি না। এখনো পর্যন্ত আমার স্বামীর মুখ দেখিনি। তবে হ্যাঁ, আমাকে কেউ জোর করেনি এই বিয়েটা করার জন্য, নিজের ইচ্ছে করে বিয়েতে রাজি হয়েছি। একজন আমার লাইফ থেকে চলে গিয়েই ভালোই করেছে, তাই আমি আজ এতগুলো কিউটের বক্স বেবি পেয়েছি। আমাকে এখনো পর্যন্ত আমার মা ভাত খাইয়ে দিয়েছে, আর আমি কিনা দুটো বাচ্চা সামলাবো, ভাবতেও হাসি পাচ্ছে। আবার মন খারাপও হচ্ছে, কারণ জেদ করে মস্ত বড় লড়াইয়ে নেমেছি, জানি না কতটা সফল হতে পারবো। ইভা, তোমার সারাদিন অনেক কষ্ট হয়েছে, এখন আমি ওদের নিয়ে যাই। আমার শাশুড়ি মায়ের কথা শুনে নিজের ভাবনা থেকে বেরিয়ে চোখের ছলছল পানি মুছে বললাম, না আন্টি, ওরা আমার কাছে থাকবে, আমার কোনো অসুবিধা হবে না। কালকে থেকে না হয় তোমার কাছে থাকবে, আর তুমি আমাকে আন্টি বলবে না, মা বলবে। আচ্ছা, কিন্তু ওরা আমার কাছে থাকবে। খুব জেদে মেয়ে তো, আমার ছেলেটাকেও তোমার জেদ দিয়ে নিজের করে নিও। তোমার খাবারটা রেখে যাচ্ছি, খেয়ে নিও। আপনি কি খেয়েছেন? না, এখন খাবো। আর হ্যাঁ, যত রাতই হোক ওদের সামলাতে তোমার কষ্ট হলে আমাকে ডাকতে ভুলবে না। আচ্ছা। শাশুড়ি মেয়ে চলে যাওয়ার পর আমি বাচ্চাদের ঠিকমতো শুইয়ে দিই। তখন আমার স্বামী রুমে ঢুকে ধুম করে দরজা লাগিয়ে দেয়। আমি বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বললাম, বাচ্চারা ঘুমাচ্ছে, তাই আস্তে শব্দ করবেন। তোমার থেকে এখন আবার জ্ঞান নিতে হবে কি করব না করব? ভুল কাজ করলেই অবশ্যই সঠিক পথ দেখাবো। এই শোনো, আমার থেকে স্বামীর অধিকার আশা করো না। ভেবো না তোমার সুন্দর মুখ দেখে আমার ভালোবাসা মানুষের জায়গা তোমাকে দিতে পারবো না, কোনোদিন ভালোবাসা পাবার আশা করো না। ব্যাস, আর সিনেমার ডায়লগ দিতে হবে না। তুমি তো বড্ড বাঁচান। আপনি যা বলতে চেয়েছেন তা আমি বলে দিলাম, যাতে আপনার কষ্ট কম হয়। দেখ, সামনে থেকে সরো, আমি ঘুমাবো। বিছানায় আপনার জায়গা হবে না, নিচে ঘুমান। আজকে আমার বাসায় তোমার প্রথম দিন বলে কিছু বললাম না। আমার স্বামী নিজেই নিচে বিছানা করে শুয়ে পড়েছে, আমি খাটের এক কোণে বসে আছি। চোখ গেল শাশুড়ি মা খাবার রেখে গিয়েছে। আমার ক্ষুধা লেগেছে, কিন্তু উনি বোধহয় খায়নি। খাবারের প্লেট নিয়ে ওনার সামনে বসে আঙুল দিয়ে খোঁচা দিয়ে বললাম, এই যে শুনছেন, একটু উঠে বসুন। মহা জ্বালা তো। কিছু খেয়েছেন? না, খাবো না। খাবো না বললেই তো হবে না, খেয়ে নিন। বলছি তো খাবো। আর কিছু বলার আগে আমি ওনার মুখে ভাতের লোকমা দিলাম। আর একটাও কথা বলবেন না, চুপচাপ খেয়ে নিন। বাধ্য ছেলের মতন উনি খেয়ে নিল। পেটে ক্ষুধা, তাই রাগটা কাজে লাগাতে পারিনি। আমিও একটু খেয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। উনি একটু রাগী প্রকৃতির মানুষ, কিন্তু বেশ ভালো, সেটা বুঝেছি। বউকে অনেক ভালোবাসতো, নয়তো নতুন সদ্য বিয়ে করা বউয়ের দিকে ঠিকমতো তাকালেনও না। প্রথম ভালোবাসা বলা যায় না ঠিক, কিন্তু নতুন করে জীবন সাজিয়ে নেওয়া যায়। আর যারা বেইমানি করে তাদের কথা আলাদা। সে একদিন বলেছিল আমি তার প্রথম ও শেষ ভালোবাসা, কিন্তু আজ তার বুকে অন্য কেউ। আমার কাছে সে এখন দীর্ঘশ্বাস, আর বাচ্চারা আমার নতুন জগৎ। ঘুমে চোখটা লেগে আসছে, তখন কান্নার শব্দ পেয়ে তাড়াতাড়ি তোয়ালের মধ্যে ফিটার মোড়ানো ছিল, সেটা বের করে বাচ্চাদের মুখে ধরি, আর এক নিমিষেই কান্না বন্ধ হলো। ওদের খাইয়ে আমি ঘুমালাম। সকালে আমি উঠে ওনাকে ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আস্তে করে ধাক্কা দিলাম, সাথে সাথেই উনি আমার হাত ধরে বলছে, সকালবেলা তোমার মিষ্টি কণ্ঠে না আমার ঘুম ভাঙে না। ছাড়ুন, আপনি ভুল করছেন। না, তুমি আমার কাছে শুয়ে থাকবে। পাশে একটা পানির গ্লাস রাখা ছিল, গ্লাসের মধ্যে আঙুল ডুবিয়ে ওনার মুখে পানি ছিটিয়ে দিলাম। উনি লাফিয়ে উঠে বসে আমার দিকে এক নজর তাকিয়ে ওয়াশরুমে গেল। ভেবেছিলাম বকাবকি করবে, কিন্তু না, চুপচাপ চলে গেল। পুরনো অভ্যাস ছিল, তা মনে গেঁথে রয়েছে। ইভা, ড্রয়িং রুমে এসে দেখো, তোমার বোন এসেছে। শাশুড়ি মায়ের ডাক শুনে আমি বাচ্চাদের কোলে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম, এ তো আমার প্রাক্তনের বউ। তুই শেষ পর্যন্ত 2 সন্তানের বাবা, তাকে বিয়ে করলি? বেশি কি ছেলের অভাব ছিল নাকি?
আমি কারো সংসার ভেঙে বিয়ে করিনি। আর 2 সন্তান আছে, তাতে কি হয়েছে? কত লোক আছে সন্তানের জন্য হাহাকার করে। সেক্ষেত্রে আমার ভাগ্য অনেক ভালো। সৎমা কখনো আপন হয় না। আমাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না। আমার সম্পর্ক ভেঙে গেছে, তখন কিছু করতে পারিনি। তবে আমার সংসারে এসে কেউ কুটকাচালি করলে সহ্য করব না। আপু, তুই আমাকে অপমান করছিস কিন্তু। তুই আমার শ্বশুর বাড়িতে এসে আমার স্বামীকে অপমান করবি, আমার সন্তানদের অপমান করবি, তা হবে না। তুই অনেক পাল্টে গিয়েছিস। ভেবেছিলাম তোর বাড়িতে 2 দিন থাকবো, কিন্তু তা হবে না। আমার বাড়িতে কেন থাকবি? তোর শ্বশুর বাড়ি চলে যা। তারা আমাদের এখনো মেনে নেয়নি। 15 দিন ধরে কয়েক জায়গায় ঘুরেছি। তুই আমাদের থাকতে দিয়ে আমার বাবা মাকে বুঝিয়ে বলবি আমাদের মেনে নিতে। প্লিজ আপু, এতটুকু করে দে প্লিজ। তোরা বিয়ে করার সময় কি আমাকে জানিয়ে বিয়ে করেছিলি যে এখন আমাকে এসবের মধ্যে টানছিস? আপু, তুই আমাদের একমাত্র ভরসা। তোর কথা সবাই শুনে, তাই তুই আমার মা বাবার সাথে কথা বললেই তারা মেনে নিবে। আপু, আমাকে ফিরিয়ে দিস না প্লিজ। আর কিছু বলার আগেই আমার শাশুড়িমা বাচ্চাদের জন্য ফিডার নিয়ে এসে বলল, বৌমা, ওদেরকে আমার কাছে দাও, আমি খাইয়ে দিচ্ছি। তুমি গিয়ে টেবিলে নাস্তা রাখো, কাজের মেয়ে কয়েকদিন পরে আসবে, তাই যদি আমার সাথে একটু কাজ করে দিতে। আচ্ছা মা, আমার কাজ করতে কোনো সমস্যা নেই, কিন্তু একটা কথা আছে, কি করে যে বলবো বুঝতে পারছি না। জানি গো মা, মীরা কয়েকদিনের জন্য থাকতে এসেছে, তাই তো? হুম। সমস্যা নেই, ওরা কয়েকদিন থাকুক। মীরা আমার শাশুড়িমাকে বলল, আন্টি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমার স্বামী কোথায়? আপনারা থাকতে দিবেন কি না তাইও বাহিরে আছে। যাও গিয়ে ডেকে নিয়ে আসো। আমার প্রাক্তনের বউ হচ্ছে আমার আপন খালাতো বোন মীরা। বাসা থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। আঙ্কেল মীরাকে অন্য ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছে, কিন্তু মীরা তো নীলকে, আমার প্রাক্তনকে ভালোবাসে, তাই বাধ্য হয়ে নীল মীরাকে বিয়ে করে। নীলার সাথে ব্রেকআপ হওয়ার পর ওর সব স্মৃতি মুছে দিই, যদিও মন থেকে স্মৃতি মুছে দেওয়া সম্ভব না। আর কোনো দিন যেন ওর মুখ দেখতে না হয়, তাই তাড়াতাড়ি বিয়ে করতে চাই, কিন্তু আজ ওকে আবার দেখতে হবে, তাও বউয়ের সাথে। জানি না নিজের কষ্ট কতক্ষণ চেপে রাখতে পারবো। টেবিলে খাবার বেড়ে মাকে ডেকে আনতে যাব, তখন আবির এসে বলল, বাসায় ফিরতে রাত হবে, মাকে বলে দিও। আগে খেয়ে নেন, তারপর যেখানে খুশি সেখানে যান। বাইরে খেয়ে নিব। চুপচাপ খেতে বসুন, নয়তো রাতের মতো জোর করে খাইয়ে দিব। এই মেয়ে আমার উপর একদম স্বামীর অধিকার খাটাতে আসবে না। আমার নাম হচ্ছে ইভা। এই মেয়ে বলবেন না। আর হ্যাঁ, অধিকার কেউ কাউকে দেয় না, আদায় করে নিতে হয়। তোমার সাথে কথা বলা, ধরো খেতে দাও। আবির নাস্তা খাওয়ার জন্য বসে, মা বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে এসে আমাকে বলল, মীরা এখনো আসেনি কেন? আবার চলে গেল নাকি? মা, আমি দেখে আসি, আপনি বসুন। বাসার মেন দরজার কাছে যেতে চেনা চোখে চোখ আটকে গেল। 1 মাস পরে নীলকে দেখলাম। আমার বুকের ভিতরটা কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে। মীরাকে কিছু বুঝতে দিলে চলবে না, তাই নীলের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে মীরার উদ্দেশ্যে বললাম, তোরা ভিতরে আয়। এই বা, তুমি সত্যি বিয়ে করছো? আমি তো ভাবতেই পারছি না। নীল হঠাৎ করে সবার সামনে এমন কিছু বলে ফেলবে বুঝতে পারিনি। মীরা আমার আর নীলের সম্পর্কে কিচ্ছু জানে না, আর আমিও চাই না ও জানুক। আমি কি বলবো তা বুঝে ওঠার আগেই মীরা বলল, তোরা দুজনকে আগ থেকে চিনতিস? কলেজে কয়েকবার দেখা হয়েছে, সেই থেকে পরিচয়। নীল, তুমি তো আগে কখনো বলনি ইভা আপুর সাথে তোমার পরিচয় আছে। নীল চুপ করে দাঁড়িয়ে আছে, তাই আমি উত্তর দিলাম, আরে ও হয়তো ভুলে গেছে, তাই বলেনি। এখন আর কথা না বাড়িয়ে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়। আবির খেয়ে দিয়ে বাইরে চলে গেল। নীল আর মীরাকে আমার শাশুড়িমা খেতে দিল। আমি ইচ্ছা করে নীলের সামনে যেতে চাই না। ওকে যত দেখবো তত কষ্ট বাড়বে। ওদের এখানে থাকা চলবে না। নীলের সাথে কথা বলে মীরাকে নিয়ে চলে যেতে বলবো।
বাচ্চাদের সামলাতে আমার সময় যাচ্ছে, রুম থেকে বের হতে হয়নি। সব কাজ শাশুড়ি মা করেছে। উনি খুব ভালো, সেটা বিয়ের আগেই থেকেই জানি, কারণ আমার ফুপির ননদ হলো আমার শাশুড়ি মা। সন্ধ্যায় মাথাটা ঝিমঝিম করছে, তাই চা খাওয়ার জন্য রুম থেকে বের হব, তখন শাশুড়ি মা চা দিয়ে গেল আর বাচ্চাদের তার কাছে নিয়ে গেল। এই সুযোগে একটু ঘুমের দেশে যায়। বিছানায় শুতেই দরজায় ঠক ঠক শব্দ পেয়ে উঠে বসি। আসতে পারি? নীল, তুমি এখন আমার ভালোবাসার মানুষ না, আমার বোনের স্বামী, আর আমিও অন্যজনের বউ। পুরনো কথা বলে আমার সংসার নতুনভাবে সাজাতে চাই। তুমি বিশ্বাস করো, আমি তোমার শ্বশুরবাড়ি আসতে চাইনি, মীরা জোর করে এনেছে। মীরা আমাদের সম্পর্কের কথা কিছু জানে না, কোনোদিন যেন জানতে না পারে, সেদিকে তোমার লক্ষ্য রেখে চলতে হবে। আমি জানি তোমার সাথে অন্যায় করেছি, আর মীরাকে কিছু না বললেও অন্যায় হবে। আগেই মীরাকে কিছু বলতে পারোনি, আর এখন বলে কি হবে? তার থেকে নতুন জীবন সুখময় করো। ইভা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে মরেও শান্তি পাবো না। অন্যায়ের কিছু নেই, ক্ষমা করার মতন কোনো কাজ করোনি, কারণ আমার ভাগ্যে তুমি ছিলে না, তাই আমাদের সম্পর্ক নেই। জানি না কেমন যেন সেই দিন রাতে মীরার সাথে কথা বলে মনে হলো আমি ওকে সত্যি ভালোবাসি, তোমার প্রতি শুধু ভালো লাগা। নীল, প্লিজ আর কিছু বলো না, এবার আমার রুম থেকে চলে যাও। ইভা, আমার কিছু কথা আছে, সেগুলো বলতে চাই। না না না, তোমার কোনো কথা শুনতে চাই না। নীল রুম থেকে বেরিয়ে গেল। আমি রুমের দরজা বন্ধ করে নিজের কষ্ট হালকা করব, তাই দরজার কাছে যেতেই আবির রুমে আসে। নীলের সাথে কথা বলার সময় আমার চোখের পানি ঝলমল করছে। আবির আবার আমাদের সম্পর্কে কথা বুঝে যাবে না তো? না, বুঝতে দিলে চলবে না। তাই আমি রুম থেকে বেরিয়ে যেতে লাগলাম। তখন আবির বলে উঠল, আমার কষ্টের মাঝে তোমার কষ্ট দেখতে ভালো লাগবে না। আমার না হয় ক্ষমতা ছিল না প্রিয় মানুষকে ধরে রাখার, তবে শ্রেষ্ঠার কোনো ত্রুটি রাখিনি। কিন্তু তুমি তো চাইলেই প্রিয় মানুষকে নিজের করতে পারতে। আবির এখন আমার স্বামী, আমার অতীত তার জানা উচিত। মানুষটাকে মিথ্যা বলতে পারবো না, তাই জবাব দিলাম, ভাগ্যে ছিল না তাই ধরে রাখতে পারিনি। কেন, তাকে কি ভালোবাসতে না যে ধরে রাখার ক্ষমতা নেই? দেহের মৃত্যু আর কারোর প্রতি মনের মৃত্যু দুটো আলাদা। তুমি তো বলো অধিকার খাটাতে হয়, কেউ কাউকে অধিকার দেয় না, আদায় করে নিতে হয়। ধুর, যা হয়েছে ভালোই হয়েছে, নয়তো এত কিউট বেবি পেতাম নাকি। সৎ মা আপন হয় না, নিশ্চয় জানো। চেষ্টা করে দেখি আপন হয় কি না। করো। এখনো পর্যন্ত বেবিদের নাম রাখা হয়নি, সেদিকে আপনার কোনো খেয়াল আছে? ঐশী জানতো যমজ মেয়ে হবে, তখনই ওর নাম ঠিক করে রেখেছিল। ওর মৃত্যুতে বাচ্চাদের নামের কথা ভুলে গিয়েছি। তুমি মনে করে ভালোই করেছ, ওদের নাম মিশমি তিশমি হবে। খুব সুন্দর নাম তো। আপুর চয়েস আছে, যেমন সুন্দর স্বামী তেমন সুন্দর বেবি, আর ওদের নাম। এই মেয়ে, আমি সে কখন থেকে এসে বসে আছি জানো না? আমি বাসায় এসে চা খাই। বাসায় নতুন এসেছি, তাহলে জানবো কিভাবে? এত কথা না বলে যাও, গিয়ে চা নিয়ে আসো। চা বাবা, হঠাৎ করে রেগে গেল কেন বুঝলাম না। একটু ভালো করে কথা বললে কি হয়? কথা না বাড়িয়ে রান্নাঘরে গিয়ে চা বানিয়ে ওনাকে দিয়ে রুম থেকে চলে গেলাম শাশুড়ি মায়ের রুমে। মা। হ্যাঁ বৌমা, আসো। ঐশী আপু বাচ্চাদের নাম ঠিক করে রেখেছিল, মিশমি আর তিশমি, এটা বলতে এসেছি। খুব ভালো, মেয়েটা অকালে চলে যাবে বুঝতে পারিনি। আপু ঠিক কি হয়েছিল? ডেলিভারি ডেটের আগে হঠাৎ করে প্রসব ব্যথা শুরু হয়, তারপর হসপিটালে নিতেই নর্মালি বাচ্চা হয়, কিন্তু অনেক ব্লাড যায়। ডাক্তার বলে তাড়াতাড়ি এবি নেগেটিভ ব্লাড দিতে হবে। কোথাও এবি নেগেটিভ ব্লাড পাওয়া যায় না, শেষেও আমাদের ছেড়ে চলে গেল। কথাগুলো বলে শাশুড়ি মা কেঁদে দেয়। তাকে কি বলে সান্ত্বনা দিব সে ভাষা আমার নেই। শাশুড়ি মা কেঁদে কেঁদে আমার হাত ধরে বলল, তুমি বাচ্চাদের সৎ মা না, আপন মা হয়ে থেকো, কখনো যেন ওরা মায়ের অভাব বুঝতে না পারে। মা, আপনি কিছু চিন্তা করবেন না, আমি ওদের মা। পেটে ধরে নিত তাতে কি, মা হওয়া যায় না?
জানেন মা, আমি আপনার ছেলেকে বিয়ে করেছি শুধুমাত্র এই বাচ্চা দুটির কথা শুনে। তুমি খুব ভালো। দ্বিতীয়বার আমার ঘরে এত ভালো বউ আসবে আমি ভাবতেই পারিনি। মা, আমি ওদের নিয়ে যাই। আচ্ছা। বাচ্চাদের আমাদের রুমে এনে শুয়ে দিয়েছি। তারপর খালা আম্মাকে কল দিয়ে বলেছি কালকে সকালে যেন আমাদের বাসায় আসে। রাতে খাবার টেবিলে নীলকে মীরার সাথে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, তাই না খেয়ে রুমে আসি। আবির খেয়ে দিয়ে রুমে এসে নিচে বিছানা করে। ঘুমানোর জন্য আমি ওনাকে বললাম, আজকে আপনি বাচ্চাদের কাছে ঘুমান, আমি নিচে ঘুমাবো, তার কোনো দরকার নেই। তাহলে নিচে বিছানা করতে হবে না, খাটে 4 জন ঘুমানো যাবে। আবিরের নিচে ঘুমাতে অসুবিধা হচ্ছে, তাই কথা না বাড়িয়ে খাটের এক কোণে শুয়ে পড়ে। তিশমি কান্না করছে, ওকে কোলে নিয়ে রুমের মধ্যে হাঁটছি। তখন আবির বলল, চোখের সামনে প্রান্তকে তার বউয়ের সাথে দেখতে তোমার বুঝি কষ্ট হচ্ছে? চোখের সামনে প্রাক্তনকে তার বউয়ের সাথে দেখলে অবশ্যই কষ্ট হয়। কথাটা আবির ভুল বলেনি, তবে উনি কি করে নিশ্চিত হচ্ছে নীলের সাথে সম্পর্ক ছিল? আমি বুঝি প্রিয় মানুষকে হারানোর কত কষ্ট, তাই তোমার কষ্ট কিছুটা দূর করার জন্য তাকে চোখের সামনে থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তিশমি ঘুমিয়ে গেছে, ওকে শুয়ে দিয়ে আবিরের জবাব দিলাম, আপনি কি করে জানেন নীলের সাথেই আমার সম্পর্কের কথা? আর কি ব্যবস্থা করেছেন? স্বামীর কাছে অতি সহজে প্রান্তন ছিল, সেটা মেয়েরা স্বীকার করে না। তুমি করলে কেন? আমি তো বলিনি যে নীল আমার প্রাক্তন ছিল। আর ওই যে আপনি বললেন আপনি আমার স্বামী, তাই স্বীকার করতেই পারি। ওহ আচ্ছা, তবে শোনো, শেষবারের মতো আমি আর ঐশী 3 মাস আগে রেস্টুরেন্টে গিয়েছিলাম। সেখানে তুমি নীলের সাথে ছিলে, তখন দেখেছি। এক দেখাতে আমাকে মনে রেখেছেন? নীল তোমার মুখের উপর ফুলের তোড়া ছুঁড়ে না মারলে সেদিনের তোমার অসহায় মুখটা মনে থাকতো না। কষ্ট লাগতে দেওয়ালের দিকে কাত হলাম, যাতে আমার কষ্টের সাক্ষী কেউ না থাকে। নীলের সাথে সম্পর্ক ছিল 1 বছরের। যদিও 1 বছর হওয়ার আগে থেকে নীল আমাকে এড়িয়ে চলছে, 3 মাস আগে আমাদের সম্পর্ক 1 বছরের ছিল। সেদিন রেস্টুরেন্ট নীল আর আমি বসে আছি। নীল আসার পর থেকেই ফোন নিয়ে ব্যস্ত। আমি কোনো কথা বললে হ্যাঁ বলে যাচ্ছে। তারপর জোর করে ওর হাত থেকে ফোনটা টেনে নিতে, কোন অধিকার আমার ফোনটা নিলে? জানো না কারো পার্সোনাল জিনিসে হাত দিতে নেই? ফোনে কি এমন কাজ করছো যে আমি দেখতে পারবো না? সব কথা তোমার জানার দরকার নেই। আর হ্যাঁ, তোমার সাথে সম্পর্ক সামনের দিকে এগোনো যাবে না। কেন? তুমি কি আমাকে ভালোবাসো না? আমি বিদেশে চলে যাচ্ছি। নীলের ফোনে কল আসায় রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাবে, তখন ওর হাতটা ধরে ফুলের তোড়া দিয়েছিলাম। কিন্তু ও অনেক লোকের সামনে আমাকে অপমান করে চলে যায়। আজকে কথাগুলো মনে পড়ে আবার কষ্ট হচ্ছে। কিছুক্ষণ কেঁদে নিজের কষ্ট হালকা করলাম। সকালে ঘুম থেকে উঠে শাশুড়ি মায়ের সাথে সকালে নাস্তা বানাতে তাকে সাহায্য করছি। তখন বাচ্চার কান্নার শব্দ শুনে রুমে আসতেই, রুমে আসতে এতক্ষণ সময় লাগে? কানে শুনতে পারো না নাকি যে ও কাঁদছে? আমি কাজ করতেছিলাম। কি যে কাজ করো জানা আছে, বাচ্চা সামলাতে পারো না, আবার বড় বড় কথা। ওনার কথার উত্তর না দিয়ে মিশমিকে কোলে নিলাম, সাথে সাথে ওর কান্না বন্ধ হয়ে গেল। এই মেয়ে, এই তুমি নিজেকে কি খুব চালাক মনে করো? হ্যাঁ, মিশমিকে নিয়ে চলে গেলে একটু পর তিশমি কাঁদবে, তাতে আমার ঘুম হবে না, তাই তিশমিকে রেখে যাচ্ছ? না মানে ও তো ঘুমোচ্ছে। ও ঘুমাচ্ছে বলে কি ওকে দেখতে হবে না? যদি আমার মেয়েদের দায়িত্ব না নিতে পারো তাহলে বাড়ি থেকে বিদায় হও। সৎমা আজ পর্যন্ত ভালো হয়নি, আর তো এ যুগে উনি এসেছে যত সব। মিশমি তিশমিকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। সকাল সকাল ওনার খারাপ ব্যবহার, আবার নীলের মুখ দেখা, মনে হয় আমার কলিজায় কেউ যেন ছুরি ধরে আছে। মীরা ঘুম থেকে উঠে আমার কাছে এসে চোখে পানি দেখে বলল, আপু, তুই কান্না করছিস কেন? আরে না, চোখে কি যেন পড়েছে। মিথ্যে বলছিস। আবির ভাইয়া তোকে কিছু বলেছে তাই তো? কেন শুধু শুধু এই বিয়েটা করলি? এই যে দেখছিস 2টি ফুল, তুই তো জানিস ছোট বাচ্চা দেখলেই আমার কোলে নিতে ইচ্ছা করে। আর আমি তাকে দেখিয়েই দিতে চাই যে আমিও ভালো আছি। সে কে ছিল? বাদ দে,
তুই একটু ওদের কাছে বস, আমি একটু কাজ শেষ করে আসতেছি। আচ্ছা। কলিং বেলের শব্দ শুনে শাশুড়িমা দরজা খুলে। আমি কাজ শেষ করে ড্রয়িং রুমের দিকে আসতেই দেখি আমার বাবা মা, মীরার বাবা মা এবং নীলের বাবা মা এসেছে। আমার বাবা মাকে দেখে তো আমার ভয় করছে। তারা নীলকে দেখলে তো মীরা সব জেনে যাবে। এখন কি করব ভেবে পাচ্ছি না। সবার সাথে দেখা না, আমার নীলের কাছে যাওয়া উচিত, ও যাতে আমার মা বাবার সামনে না যায়। কিন্তু না, যেও তো উপায় নেই। কি করব? আবিরের সাথে নীল ড্রয়িং রুমে প্রবেশ করতেই আমার বাবা মা বলল, তুমি আমার মেয়েকে ঠকিয়ে মীরাকে বিয়ে করেছো? তোমার লজ্জা থাকা উচিত। যে মেয়েকে ঠকিয়েছো আবার তার বোনকে বিয়ে করো। তোমার বাবা মাকে দেখে তো মনে হয় ভদ্রলোক, কিন্তু ছেলেকে ঠিক করে শিক্ষা দিতে পারেনি। এইসব কি বলছেন? এই ছেলের সাথে ইভার সম্পর্ক ছিল? হ্যাঁ, ইভা আমাদের কাছ থেকে কখনো কোনো কিছু লুকিয়ে রাখেনি। ওদের সম্পর্কে কথা জানানোর পর আমি খোঁজ খবর নেই, সব ভালো শুনি। তারপর বিয়ের ব্যাপারে কথা বলার জন্য পরিবারের কাছে যাব, তখন ইভা জানায় ও নীলকে বিয়ে করবে না। এখন বিয়ে না করার কারণ বুঝলাম। তোমার মতো ছেলেকে বিয়ে না করে ভালোই করেছে। নীলের বাবা মা আমার বাবা মার কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ছি ছি, তোমাকে আমার মেয়ের জামাই ভাবতেও লজ্জা লাগে। আঙ্কেল, যা হবার হয়ে গেছে, এখন ওদের বিয়ে মেনে নেন, ওরা সুখী হবে। অসম্ভব, এই ছেলেটা ইভার ভালোবাসার মূল্য দেয়নি, ও কি করে সংসারের মূল্য দেবে? নীলের অতীত হচ্ছে ইভা, বর্তমান মীরা। অতীতের কথা ভেবে বর্তমান নষ্ট করা ঠিক না। আর হ্যাঁ, এখন ইভার বিয়ে হয়ে গেছে, ও কিন্তু নীলের জন্য বসে থাকেনি। তাহলে নীল বিয়ে করলে ক্ষতি কি? মীরা সবকিছু মেনে নিয়ে সংসার করলে আপনাদের সমস্যা থাকার কথা না। নীলের সাথে আমার সম্পর্কের কথা মীরা জানার পরেও কিছু বলছে না কেন? খুব স্বাভাবিক হয়ে আছে কেন? আমি মীরার পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, আমার সাথে একটু এদিকে আয়। কেন? আগে আয়, তারপর বলছি। মীরাকে আমার রুমে এনে জিজ্ঞাসা করলাম, নীলের সাথে কি তুই সংসার করতে চাস? হ্যাঁ চাই, ওকে আমি ভালোবাসি তো। আমার সাথে নীলের সম্পর্ক ছিল, সেটা তোকে বলে তোদের মধ্যে কোনো ঝামেলা করতে চাইনি। আমি জানতাম না বাবা মা আজ আসবে, নয়তো কখনো কেউ জানতো না আমাদের সম্পর্কের কথা। কিন্তু তুই বিশ্বাস কর, নীল তোকে সত্যি ভালোবাসে। আমি তো আগে থেকেই জানতাম তোদের সম্পর্কের কথা। কি, তুই আগে থেকেই জানিস? না না, মানে ওই আর কি। মীরা, তুই সত্যি কথা বল, আমাদের সম্পর্কের কথা জানিস? হ্যাঁ হ্যাঁ, জানতাম তোর সাথে নীলের সম্পর্ক ছিল। নীলকে একদিন কলেজে দেখেছি, তারপর থেকে ওকে আমার ভালো লাগতে শুরু করে। তখন মনে মনে ঠিক করি যেভাবে হোক নীলকে আমার করেই ছাড়বো, কিন্তু ও কিছুতেই আমার সাথে সম্পর্কে রাজি হচ্ছে না। তখন আমি সুইসাইড করতে যাই, আর ও রাজি হয়। কিন্তু সম্পর্কের কিছুদিনের মধ্যে বাবা আমার বিয়ে ঠিক করে। পুরো কথা শোনার আগেই মীরার গালে ঠাস করে থাপ্পড় দিলাম, সাথে এটাও বললাম, তুই কোনো দিন আমার সামনে আসবি না। নীলের ভুল থাকলেও পুরো দোষ মীরা করেছে। শুধু শুধু নীলকে সবাই খারাপ ভাবছে, এটা হতে দেওয়া যায় না। তাই মীরাকে নিয়ে ড্রয়িং রুমের সবার সামনে গিয়ে বললাম, নীলের কোনো দোষ নেই, একটা ভুল বোঝাবুঝির জন্য এসব হয়েছে। তোমরা কেউ নীলের সাথে খারাপ ব্যবহার করো না। কি এমন ভুল বোঝাবুঝি হয়েছিল যে তোর সাথে সম্পর্ক ভেঙে দিয়েছে? মা, নীলের সাথে সম্পর্ক ওটা পুরনো কথা। এখন আমার সংসার হয়েছে, 2টি বাচ্চা আছে, সব মিলিয়ে আমি খুব সুখী আছি। আঙ্কেল আন্টি, আপনারা ওদের বিয়ে মেনে নিন। মীরা আপনাদের বাড়ির খুব ভালো বউ হবে। আমার ছেলের হয়ে আমি ক্ষমা চাচ্ছি, ও যে দোষ করেছে। ব্যাস, আর কিছু বলতে হবে না, কারোর কোনো দোষ নেই, সব ভাগ্যের দোষ। আচ্ছা, তোর কথা মেনে নিয়ে ওদের বিয়ে মেনে নিলাম। সবাই চলে যাচ্ছে, তখন নীল আমাকে ডেকেছিল, কিন্তু আমি কথা না বলে নিজের রুমে এসে খুব কাঁদলাম। কেন মীরা আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিল? ওর কি ক্ষতি করেছিলাম? এমন করলো কেন? মীরার কথাগুলো কানে বাজতে থাকে, খুব কষ্ট হচ্ছে, নিজের আপন মানুষ এভাবে ঠকালো। আমার কাঁধে কারোর হাত রাখার অনুভূতি পেয়ে পিছন দিকে তাকিয়ে দেখলাম আবির। যা হবার হয়ে গেছে, এখন থেকে
তুমি নতুন জীবন শুরু করবে। দুটি মেয়ের মা, সেটা ভুলে যেও না। আবির কথাটা বলে মিশমি তিশমিকে আমার কোলে দিয়ে চলে গেল। আমি মেয়েদের কপালে চুমু দিয়ে আমার বুকের সাথে জাপটে ধরলাম। একটার পর একটা সিগারেট টেনে কি নিজেকে মহাপুরুষ মনে করেন? ঘরে দুটি বাচ্চা আছে, সেদিকে কোনো খেয়াল আছে? আবির বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টেনে যাচ্ছে। আমার কথা শুনে পিছন ঘুরে ডাকাতেই ওর হাত থেকে সিগারেট ফেলে দিলাম। তুমি এটা কি করলে? এখন এত রাতে সিগারেট কোথায় পাবো? আর মাত্র একটা সিগারেট আছে। যা করেছি বেশ করেছি, এখন রুমে গিয়ে ঘুমান। মুডটাই খারাপ করে দিল। আপনার মুড ভালো থাকে নাকি? সব সময় তো গোমড়া মুখ নিয়ে ঘুরে বেড়ান। যত সিগারেটের ধোঁয়া উড়িয়ে ঐশীকে ভুলে থাকি ততক্ষণ আমার ভালো লাগে। সত্যি কি ভুলে থাকা যায়? সারাদিনে ভুলে থাকলেও দিন শেষে তাকে মনে পড়বেই। কেন এমন হয়? নিয়তির খেলা। বড্ড নিষ্ঠুর নিয়তি, আপনজনকেও চিনিয়ে দেয়। শুনো, বলেন। চিঠিটা পড়ো। মুখে বললেই তো পারেন, আবার চিঠি লেখার কি দরকার ছিল? বেশি কথা বলো না। বারান্দার লাইট অন করে চেয়ারে বসে চিঠিটা পড়া শুরু করলাম। ইভা, আমি জানি না কি করে বললে তুমি আমাকে ক্ষমা করবে, তবুও প্রথমে বলেছি আমাকে ক্ষমা করে দাও। আমি চেয়েছিলাম তোমাকে মীরার ব্যাপারে বলতে, কিন্তু অনেক দেরি হয়ে যায়। তোমাকে ভালোবাসি না, ভালো লাগা ছিল, সেটা মীরা আমাকে বারবার বুঝিয়েছে। তবে আমি তোমাকে ভালোবাসি মীরাকে বিয়ে করার পর বুঝেছি, এবং মীরা তোমার খালাতো বোন সেটা বিয়ের পর জেনেছি। মীরা তোমার মতো করে আমাকে বুঝতে পারে না, তোমার মতো ও কোনোদিনও ভালোবাসতে পারবে না আমাকে। তুমি বিশ্বাস করো, মীরাকে ইচ্ছে করে বিয়ে করিনি। সারা দিন রাত আমাকে কল করে আমার মাথা পাগল করে দিয়েছে। তোমাকে দেখে আমার কষ্ট হয় অনেক বেশি। দুটো দিন তোমার বাসায় আমার যে কতটা কষ্ট হয়েছে তা তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমাকে আর কিছু বলার ভাষা নেই আমার। শুধু বলবো, তুমি আমার মতো বেইমানের জন্য কষ্ট পেও না। নিজের সংসার নিয়ে ভালো থাকো। চিঠিটা পড়তেই আমার চোখ থেকে টপ টপ পানি পড়ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। কেন আমার সাথে এমন হলো? কখনো কারোর ক্ষতি করিনি, তাহলে আমার মনে ক্ষত বিক্ষত করলো কেন? আবির আর একটা সিগারেট খাচ্ছে, সেটা আমার হাতে এনে মুখে দিলাম। সিগারেটে একটা টান দিতেই কাঁচতে কাঁচতে আমার দম বন্ধ হয়ে আসলো। ইভা, তুমি কি পাগল হলে? জানো না সিগারেট কত ক্ষতিকর? আপনিও তো খান, আপনার কিছু হয় না? আমি আর তুমি এক না। কষ্টগুলো কিছুটা এক। আবির আমার হাত ধরে রুমে এনে বলল, আমাদের সব কষ্ট ভুলিয়ে দিবে দুটি ফুল। আমি তো ভুলেই গেছিলাম আমি মা। সন্তানদের জন্য মায়েদের সব কষ্ট ভুলে থাকতে হয়। আমি আর কারোর জন্য কষ্ট পাবো না। চোখের পানি মুছে রান্নাঘরে গিয়ে দুধ হালকা গরম করে ফিডারে ভরে রুমে আসতেই আবির আমাকে দেখে হাসছে। আপনি হাসছেন কেন? রাত 2টো বাজে, এখন ওদের জন্য দুধ গরম করে এনেছো, কিন্তু ওরা তো ঘুমাচ্ছে। ওদের ক্ষুধা লেগেছে। মায়েরা জানে কখন সন্তানদের খিদা পায়। বুঝেছেন? এতে হাসি পাওয়ার কিছু হয়নি। তাই বুঝি। দেখি ওদের ক্ষুধা লেগেছে নাকি। মিশমি তিশমির মুখে ফিটার ধরতে ওরা দিব্যি দুধ খাচ্ছে। আবির ভ্রু কুচকে তাকিয়ে আছে। আমি ওনাকে বললাম, দেখলেন তো, মায়েরা বুঝতে পারে কখন সন্তানের খিদে পায়। সাথে এটাও বুঝলাম যে তুমি অনেক ভালো। আচ্ছা, আপনি ঘুমান, সকালে অফিস যেতে হবে। বাচ্চাদের খাইয়ে দিয়ে আমি ঘুমালাম। রাতে প্রচণ্ড গরম লেগেছে, অস্বস্তি লাগছে, তাই সকাল সকাল গোসল করেছি। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করি। তখন আবির ফ্রেশ হয়ে রুমে এসে আমাকে দেখা মাত্রই গালে ঠাস করে একটা তাপ্পড় লাগিয়ে দিয়ে শাড়ির আঁচল ঘাড়ে ফেলে দিল। আমার উপর স্বামীর অধিকার দেখাবে না, এবং আমার রুমের কোনো কিছুতে আমার অনুমতি ছাড়া হাত দিবে না। সেটা বিয়ের প্রথম দিন বলে দিয়েছি। তাহলে কোন সাহসে এই শাড়ি পরেছ? না মানে কি? হ্যাঁ, তোমাকে বিয়ে করেছি আমার মেয়েদের মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করতে, দামি শাড়ি পরে সেজেগুজে বসে থাকার জন্য না। আমার কথাটা শোনেন। তোমার কি কথা শুনবো? ঐশীর সাথে আমার 5 বছরের সম্পর্ক, সেখানে তুমি এসে ওকে ভুলিয়ে দিতে পারবে না। আর
কোনো দিন যেন দেখি না ঐশীর শাড়ি গহনা পরতে। আমি জানতাম না এটা ঐশী আপুর শাড়ি। জানো না মানে কি? মিথ্যে বলার জায়গা পাও না। আলমারিতে আমার আর ঐশীর জামা কাপড় ছাড়া আর কোনো জামা নেই। সত্যি বলছি, বিয়ের সময় যে কটা শাড়ি দিয়েছেন সেগুলো ওয়ার্ড্রোবের ভিতরে রেখেছি, সেখান থেকে এই শাড়িটা নিয়েছি। আলমারি থেকে শাড়ি বের করে নিয়ে আমি ভেবেছি এটাও হয়তো আপনি দিয়েছেন। বিয়ের পর বাবার বাড়িতে যাওয়া হয়নি, তাই আমার কোনো জিনিস নিয়ে আসতে পারিনি, নয়তো এই শাড়ি পরতে হতো না। মায়ের থেকে শাড়ি নিতে পারোনি? মা ঘুমোচ্ছিল আর বৃষ্টিতে শাড়ি শুকায়নি। যত সব। ঐশী আপুর শাড়ি পরে নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমার জন্য উনি আজকে আবার কষ্ট পেল। হয়তো বিশ্বাস করেনি যে আমি জেনে বুঝে শাড়ি পরিনি। ভাগ্য এতটাই খারাপ যে কখনো ভালোবাসা পেতে পারবো না। নিজের কষ্টে নিজের মধ্যেই রেখে মাকে কল দিলাম। হ্যালো মা। হ্যাঁ, কি হয়েছে তোর? কিছু না, তুমি কাউকে দিয়ে আজকেই এক্ষুনি আমার সব জিনিস পাঠিয়ে দাও। আচ্ছা, কিন্তু তোর কি হয়েছে? কণ্ঠ কেমন যেন লাগছে। মা কিছু হয়নি, বাসার সবাই ভালো আছে? হ্যাঁ। এখন রাখছি, পরে কথা হবে। মায়ের সাথে বেশি কথা বললে নিজের কষ্ট চেপে রাখতে পারতাম না। মা ঠিক বুঝে গেছে আমার কষ্ট হচ্ছে। আমার চোখের পানি দেখে তিশমি কেঁদে দিল। ওর কান্না দেখে আমি চোখ মুছে কোলে নিলাম। আমার সোনা মা, কাঁদে না, দেখো তোমার মা হাসছে। তুমি আমার ভালো মেয়ে তো, হাসো। তিশমির সাথে কথা বলতে বলতে মিশমি ঘুম থেকে উঠে গেছে। বাচ্চাদের শাশুড়ি মায়ের কাছে দিয়ে দুধ গরম করে ওদের খাইয়ে দিতে দিতে মা আমার সব জিনিস পাঠিয়ে দিয়েছে। ঐশী আপুর শাড়ি চেঞ্জ করে নিজের 3 পিস পরে নিয়েছি। আবির সকালে না খেয়ে অফিসে চলে গেছে, হয়তো সারাদিন রাগ হয়ে কিছু খায়নি। আমার ভুলের জন্য উনি শাস্তি পাচ্ছেন, তাই আমি না খেয়ে আছি। সারাদিন রুমে ভালো লাগছে না। সন্ধ্যায় বাচ্চাদের নিয়ে মায়ের রুমে তার সাথে বসে গল্প করছি। মা, ও মা, কোথায় তুমি? সন্ধ্যাবেলা কি এ বাড়িতে ডাকাত পড়েছে যে তুই চিল্লাপাল্লা শুরু করেছিস? বাসাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে কেন? আর সবাই কোথায়? আমার রুমে আছে, চল। মায়ের রুমে আবির আমাকে দেখে বিছানার উপর অনেকগুলো শপিং ব্যাগ রেখে বলল, ব্যাগে কয়েকটা ড্রেস আছে, সেগুলো দেখে নাও চয়েস হয় কিনা, নয়তো চেঞ্জ করে আনবো। মা, আপনার ছেলেকে বলে দিন আমার ড্রেস লাগবে না। তোরা তোদের রুমে গিয়ে যত ইচ্ছে ঝগড়া কর, আমার রুম থেকে এখন যা। মা, আমি আপনার কাছে ঘুমাবো। আমার কথাটা শুনে আবির বাচ্চাদের কোলে করে নিয়ে নিজের রুমে চলে গেল। অমনি আমার মেয়েদের কান্না শুরু হলো। শাশুড়ি মা মুচকি হেসে শপিং ব্যাগগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে রুমে পাঠিয়ে দিল। সকালে আমাকে রাগ দেখিয়ে থাপ্পড় পর্যন্ত মেরেছে, তাই আমিও এখন একটু রাগ দেখাবো। শপিং ব্যাগগুলো বিছানার উপর ছুঁড়ে মেরে আবিরকে বললাম, দামি শাড়ি পরে সেজে গুজে বসে থাকার কোনো ইচ্ছা নেই। আমার অনুমতি ছাড়া আমার জন্য কোনো জিনিস কখনো আনবেন না। আমার সাথে রেগে কথা বলবে না। আপনার সাথে কথাই বলবো না, তাহলে হবে তো? বেশি বুঝবে না। কথা বললেও দোষ, আবার কথা না বললেও দোষ। হ্যাঁ, কথা না, খাবার বেরো, যাও। কথার উত্তর না দিয়ে রুমের বাইরে গিয়ে টেবিলে খাবার বেড়ে রেখে আবার রুমে চলে আসি। একটু পরে দেখে আবির রুমে 1 প্লেট খাবার নিয়ে এসেছে। খেয়ে নাও। খাবো না। আমাকে দিয়ে বেশি কথা বলিও না। আপনাকে তো বলিনি আমার সাথে কথা বলতে। বুঝেছি, কথা বলে কাজ হবে না। উনি 1 হাত দিয়ে আমার গাল চেপে ধরে আর 1 হাত দিয়ে মুখে খাবার দিল। চুপচাপ খেয়ে নাও, কথা বললে সারা রাত বারান্দায় দাঁড় করিয়ে রাখবো। আমি কথা না বলে খেয়ে নিলাম। বিছানায় শুয়ে আছি, তখন আবির বলল, সকালের খারাপ ব্যবহারের জন্য সরি। ঠিক আছে, কিন্তু আপনার দেওয়া কোনো জিনিস আমি নিব না। কেন কেন? আমি সরি বললাম তো। যেদিন আপনি নিজের থেকে ভালোবেসে জিনিস দেবেন, আপনার উপর আমার অধিকার থাকবে, সেদিন আপনার দেওয়া জিনিসগুলো নিব। আবির আর কথা না বাড়িয়ে মুখ ঘুরিয়ে নিল। আমার কথাগুলো হয়তো কখনো সত্যি হবে না, তাই কোনো উত্তর দিতে পারিনি। সকালবেলায় বারান্দায় বসে কানে ইয়ারফোন গুঁজে মনের সুখে গান শুনছি আর 1 মগ কফি খাচ্ছি। অনুভব করি পিছন থেকে কে যেন চুল টানছে।
তাই ঘুরে তাকাতেই মিস্টার আবির রাগে মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। সাথে সাথে ইয়ারফোন খুলে বললাম, চুল টানছেন কেন? তোমাকে যে আমি এখনো বারান্দা থেকে নিচে ফেলে দিইনি, এই তো তোমার কপাল। সাত সকালে আমি আপনার কি ক্ষতি করেছি? হ্যাঁ, কি করনি সেটা বলো। কতক্ষণ ধরে তোমাকে ডেকেছি, কোনো সাড়া শব্দ নেই। মহারানী এখানে বসে গান শুনছে। ডেকেছেন কেন? আমার সম্পর্কে একটা ভাই হয়, সে এসেছে কয়েক মাস, হয়তো আমাদের সাথে বাসায় থাকবে। ভালো তো। তুমি গিয়ে দরজা খুললে ভালো হতো, এখন ভালো হয়নি। সাত সকালে আমার ঘুমটা মাটি করলো। ভালো হয়েছে। আবার মা ডাকছে, আমি গেলাম। বারান্দা থেকে চলে না আসলে আজকে এমন ঝগড়া লাগতো যে আশেপাশের মানুষ এক জায়গায় জড়ো হতো। তার চেয়ে ওনার কাছ থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। সকালে উঠে সব রান্নাবান্নার কাজ সেরে রেখেছি। শাশুড়ি মায়ের পায়ে ব্যথা, তাই রুমে খাবার দিয়ে এসে ডাইনিং টেবিলে খাবার বেড়ে আবিরকে ডাকতে যাওয়ার আগে সে হাজির হয়েছে। সাথে তার সম্পর্কের ভাই হয়, তাকে এনে বলল, এই হলো তমাল, আমার ভাই হয়। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, নতুন ভাবি দেখতে তো বেশ সুন্দরী। আচ্ছা আপনারা বসুন, খেয়ে নিন। তুমি খাবে না? পরে খাবো। মিশমি তিশমি, ঘুম থেকে উঠে গেলে তোমার খেতে অনেক দেরি হবে, তার থেকে এখন খেয়ে নাও। আবিরের কথা মতো খেতে বসেছি। আবির আর তমাল কথা বলে যাচ্ছে, আমি চুপচাপ কথা খাচ্ছি। কিন্তু কয়েকবার মনে হলো আমার পায়ের কিছুতেই যেন খোঁচা লাগছে। হয়তো বিড়াল হবে, তবে এই বাসায় তো বিড়াল নেই। তাহলে কি উনি খোঁচা দিচ্ছে? কিন্তু উনি তো এমন করবে বলে তো মনে হয় না। তাও আমি জিজ্ঞাসা করলাম, বাসায় কি বিড়াল আছে যে আমার পায়ে খোঁচা দিচ্ছে? না তো। তাহলে আপনি দিয়েছেন? না, কোনো দরকার হলে তোমাকে বলবো। খোঁচাখুচি কেন করব? ওহ, আমরা তিনজন ছাড়া এখানে আর কেউ নেই। তাহলে কি তমাল এরকম করেছে? কিন্তু ও কেন এরকম করবে? দেখে তো মনে হয় ভালো ছেলে। আবির অফিসে চলে গেল। আমি নিজের রুমে মিশমি তিশমিকে খাইয়ে দিয়ে আমার পাশে শুয়ে রেখেছি। ভোর 5টায় ঘুম থেকে ওঠার কারণে এখন অনেক ঘুম পাচ্ছে। চোখ ঘুমে লেগে যাচ্ছে। ঠিক সেই সময় ভাবি, আপনাকে খুঁজে বেড়াচ্ছি আর আপনি ঘুমাচ্ছেন। তাড়াতাড়ি গায়ে ওড়না দিয়ে উঠে বসে উত্তর দিলাম, আপনি কি জানেন না কারো রুমে ঢোকার আগে দরজা নক করতে হয়? ভাবির সাথে দেবরের সম্পর্কের এত ফর্মালিটির দরকার হয় না। সেটা আপনার অন্য ভাবিদের সাথে করবেন, আমার সাথে না। আরে মিষ্টি ভাবি, রেগে যাচ্ছেন কেন? আমাকে কেন খুঁজছেন সেটা বলুন। এই তো একটু গল্প করার জন্য। ও আচ্ছা। ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ঠিক স্বামী স্ত্রীর মতো না, তাই না? আমরা স্বামী স্ত্রী, তাহলে সম্পর্ক অন্য কিছু হবে কেন? এত ঝাঁজ নিয়ে কথা বলা ঠিক না। মিষ্টি চেহারায় মিষ্টি করে কথা বলতে হয়। আপনার সাথে পরে কথা হবে, এখন আপনি যান। আচ্ছা, পরে আসবো। তমাল রুম থেকে বের হওয়ার পর দরজা লক করে দিলাম। এখন বুঝতে পেরেছি খাবার টেবিলের কাজটা তমাল করছে। ওর কথাবার্তা ভালো না তেমন, চোখের চানি বড্ড খারাপ। সকালের কথা মনে পড়তে রাগে শরীর জ্বলে যাচ্ছে। সারাদিন কাজ না থাকে রুমে থাকতে পেরেছি। সন্ধ্যায় আবির অনেক ফুচকা হালিম এনেছে, সবাই একসাথে বসে খাচ্ছি। তখন অনেক ঝাল লেগেছে, তাই আবার পানি নিয়ে আসতে গেল। সাথে শাশুড়ি মাও নিজের রুমে গেল। সেই ফাঁকে তমাল হঠাৎ করে আমার হাতের ফুচকা ওর মুখে নিল। প্লেটে ফুচকা রাখা আছে, সেটা না খেয়ে আমার হাতেরটা নিচ্ছেন কেন? আর এরকম অসভ্যতা আমি একদমই পছন্দ করি না। পছন্দ করো না, ঠিক আছে, তাহলে কি করবে? ভাইয়াকে বলে দিবে? দাও। হ্যাঁ অবশ্যই। বিশ্বাস করবে না। আবির পানি নিয়ে আসলো। আমি পানি খেতে খেতে তমাল বলে দিল, ভাবির এত ঝাল লেগেছে তাও ফুচকা খাওয়া থামেনি। এমনি কি আমার হাতেরটা নিয়ে খেয়েছে? তমালের কথা শুনে মনে হচ্ছে ওর গালে থাপ্পড় বসিয়ে দিই, কিন্তু না, আবির ওকে ভালো ছেলে বলেই জানে। অতীত বলে নতুন করে সংসার শুরু করেছি, তাও বিপদ আমাকে ছাড়ে না। কি করে তমালের খারাপ উদ্দেশ্য সবার সামনে প্রকাশ করব ভেবে পাচ্ছি না। আবিরকে বলতে খুব ভয় লাগছে, যদি আমাকে ভুল বোঝে।
খুব অস্থির লাগছে, তাই বারান্দায় গিয়ে পায়চারি করি। বেশ কিছুক্ষণ পর ঠিক করি আবিরকে গিয়ে সব বলে দেব। রুমে গিয়ে দেখি উনি ঘুমাচ্ছে, আর কিছু বলা হলো না। সকালে শাশুড়ি মায়ের সাথে বসে কাজ করছি, তখন মাকে জিজ্ঞাসা করি, তমাল ছেলেটা কেমন? শুনেছি তো ভালো, আমি ওকে আমাদের বাসায় রাখতে চাইনি, কিন্তু ওর বাবা অনেকবার বলেছে রাখতে। মা, একটা কথা বলবো? হ্যাঁ বলো। ও খুব খারাপ। তমাল যা যা করেছে সব মাকে বললাম। আমি এক্ষুনি ওর ব্যবস্থা করছি। মা রেগে গিয়ে আবিরের কাছে যাবে, কিন্তু আমি তাকে যেতে না দিয়ে বললাম, ও মিথ্যা কথা বলে পার পেয়ে যাবে, নয়তো আমাকে দোষী করবে, তাই হাতে নাতে ধরিয়ে দিতে হবে। আজই আমাদের বাসায় ওর শেষ দিন। মিশমি তিশমি কান্না করছে, তাই রুমে গেলাম। আবির অবশ্য ওদের কোলে নিয়ে সামলাচ্ছে, ওদের আমার কাছে দিয়ে নিজে খেতে চান। আমার মেয়েরা কিছু খায়নি এখনো, সেদিকে তোমার খেয়াল আছে? বারে, আমার খেয়াল থাকবে না তো কার থাকবে? আপনি ওদের খেয়াল রাখেন নাকি সব কাজ তো আমিই করি? আমাকে কথা শোনাবে না, বাচ্চাদের খাওয়ানো তেমন কঠিন কিছু না। এই নিন, ফিডার এখন খাইয়ে দেন। মিশমির বাবা ওর মুখে ফিডার ধরেছে, কিন্তু দুধ মুখে যাচ্ছে না, মুখে তুপাস দিয়ে পড়ে যাচ্ছে, আর মিশমিও কাঁদছে। আচ্ছা শোনো, তুমি ওকে খাইয়ে দাও, আমার অফিসে যেতে লেট হয়ে যাবে। দেখলেন তো, বাচ্চাদের খাওয়ানো অনেক সোজা না, তাও আবার একসাথে দুজন। আমার সময় নেই, নয়তো আমি পারতাম। ভাঙবেন, তবুও মচকাবেন না। ওদের খাইয়ে দিয়ে তাড়াতাড়ি আমার জন্য খাবার বাড়ো। দরজায় নক করে তমাল বলল, ভাইয়া আসবো? হ্যাঁ, ভিতরে আয়। তুমি অফিসে যাবে কখন? এই তো একটু পরে। কেন? তোমার সাথে আমিও যাব। তোমার অফিসে ইন্টারভিউ আছে, ওখানে চাকরিটা হলেই ভালোই হবে। কেন, অফিসের পাশে কি বাসা ঠিক করেছিস? না, শহরের কিছু চিনি না, আগে তোমাদের বাসায় যদি কয়েকদিন থেকে। হ্যাঁ, থাকতে পারিস, সমস্যা নেই। আচ্ছা। তমাল রুম থেকে চলে গেল। এতক্ষণে আমি বাচ্চাদের কোলে নিয়ে মুখ ঘুরিয়েছিলাম। আবির রেডি হয়ে আমাকে বলল, বিয়ের পরে বাবার বাড়ি যাওনি, কালকে শুক্রবার আছে, যদি যেতে চাও নিয়ে যাব। সত্যি নিয়ে যাবেন তো? হ্যাঁ। আমি কয়েকদিন থাকবো। আপনি থাকলে আমার মেয়েদের কে দেখবে শুনি? ওদের নিয়েই থাকবো। না, সকালে যাব, আবার বিকেলে চলে আসব। না, 2 দিন থাকবো। তাহলে যাওয়ার দরকার নেই। কথাটা বলে রুম থেকে হনহন করে বেরিয়ে গেল। আমিও ওনার পিছন পিছন গেলাম। ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে খাচ্ছি, তখন আবির মাকে বলল, মা, কালকে আমরা সবাই এবার বাবার বাড়ি যাব। আমার যাওয়ার দরকার নেই, তোরা যাস। না, সবাই যাব। তমাল, তুই যাবি? আচ্ছা ভাইয়া। তমাল বজ্জাত হারামি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। ওর হাসির পিছনে লুকিয়ে আছে খারাপ উদ্দেশ্য, সেটা হতে দেওয়া যাবে না। অনুভব করি আমার পায়ের ওপর কেউ পা রাখছে। কেউ বলতে তামাল ছাড়া কেউ না, তাই পা সরিয়ে দিলাম এক লাথি। পা গেল। তমাল, তোর কি হয়েছে? না ভাইয়া, কিছু না। তুই ব্যথা পেয়েছিস? না, হঠাৎ করে পায়ের রগে টান লেগেছে। সাবধানে বসবি তো। পায়ে একটু নড়াচড়া দিলে ঠিক হয়ে যাবে। তমালের চেহারা দেখে আমার খুব হাসি পাচ্ছে। শাশুড়ি মাও বুঝেছে কাজটা আমি করেছি। তোমার বাসা থেকে বের হবার সময়, কাজটা ঠিক করলে না, এর জন্য তোমাকে পস্তাতে হবে। আমি কোনো কথার উত্তর দিলাম না। কাজে করিয়ে দেখাবো। বাচ্চাদের গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে মায়ের কাছে দিয়ে এসে আমি গোসল করব, তার আগে মা রুমে আসে ওদের নিতে। ইভা, তুমি কিন্তু ভুল করছো, তমালের কথা আবিরকে না বলে। মা, আমি চাই একটা প্রমাণ সহ ওকে ধরিয়ে দিতে। আজকে যা করলে তাতে তো ও তোমার উপর ক্ষেপে আছে, এর বদলাও ঠিকই নিবে। আজও এও শেষ দিন, আপনি সাথে থাকবেন মা? থাকবো। সারাদিনে তমাল বাসায় আসেনি। অপেক্ষা করছি কখন বাসায় আসবে। সন্ধ্যায় আবিরের সাথে তমাল বাসায় আসে। মুখ দেখে মনে হয় চাকরি হয়নি। আমি তো খুশি হয়েছি। আমি আপনার ভাইয়ের বউ, আপনি আমার সম্পর্কে দেবর হন, আর আপনি কিনা আমার ওড়না টেনে ধরেছেন। ছি ছি। এই, একদম আমাকে সম্পর্কে দোহাই দিয়ে কথা বলবে না। বিয়ে করেছে একটা বুড়ো লোককে, আবার আমার কাছে সাধু সাজো।
আপনাকে ভালোভাবেই বলছি, আমার ওড়নাটা ছাড়ুন, নয়তো চিৎকার করব। চিৎকার করো, আমি বলবো তুমি আমার সাথে সম্পর্কে জড়াতে চাও। আপনার মতো নিচু মনের মানুষ একটাও দেখিনি। তোমার জন্য নিচু মনের মানুষ হতে হয়েছে। প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে তোমাকে পাওয়ার জন্য মন হাহাকার করে। তোমাকে আবিরের সাথে দেখতে পারি না। ও তোমার থেকে বয়সে অনেক বড়। আমি তোমাকে খুব সুখে রাখতে পারবো, যা আবির কখনো পারবে না। তুমি রাজি হয়ে যাও, আমরা অনেক দূরে চলে যাব। দুগালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিলাম, বললাম, তোকে কয়েকদিন অনেক সম্মান দিয়েছি, কিন্তু তুই সম্মানের যোগ্য না। আর কি বললি, আবির আমাকে সুখে রাখতে পারবে না, তাই না? তাহলে শোন, তুই এক যোগ তপস্যা করলেও আবিরের মতন হতে পারবি না। আবির আমাকে যতটা সুখে রেখেছে তা আগে কোনোদিন থাকিনি। আমি কথাগুলো শেষ করা মাত্র আবির এসে তমালের শার্টের কলারটা ধরে দুটো ঠাস করে থাপ্পড় দিল। শাশুড়ি মা এসে বলল, আবির, ওকে এক্ষুনি আমার বাড়ি থেকে বের করে দে। আপন বুঝে ঘরে কালসাপ পুষেছি। ভাইয়া, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। তোমার বউ আমার কাছে এসেছে। আবির আরও একটা তমালকে কষিয়ে থাপ্পড় মেরে বলল, ইভাকে আমি কয়েকদিন ধরে চিনলেও ওকে ভালো করে জানি। ও খুব ভালো মেয়ে। অন্যের উস্কানিমূলক কথা শুনে বউকে অবিশ্বাস করে বোকামি করব না। ইভাকে তুই আমাদের প্রথম দিন এসে উত্ত্যক্ত করা শুরু করেছিস, সেটা বুঝেছি। তারপরও কিছু বলিনি, কারণ আমি চেয়েছিলাম ইভা নিজে থেকে আমাকে সবকিছু ভরসা করে বলুক। তারপর অবশেষে ও আমাকে আজকে অফিস থেকে আসার পর তোর ব্যাপারে বলে। শুধু তুই না ইভা, আমাকেও বলেছে, কিন্তু ও আমাকে বারণ করেছে কিছু বলতে, যাতে তোকে হাতে নাতে ধরতে পারি। তোমরা আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ। বিশ্বাস করো, আমি ভাবির সাথে তেমন কিছু করিনি। খারাপ কিছু করার আগেই তোর খারাপ উদ্দেশ্য ধরতে পেরেছি। সকালে ডাইনিং টেবিলে ওর পায়ের উপর তুই পা রেখেছিস বলে ও তোকে লাথি মেরে সেই রাগ পুষে রেখেছিস। কখন ওকে একা পাবি? আর আজকে যখন ইভা আমাকে সব বলে দিছে, তাই আমি বলেছি এক গ্লাস পানি নিয়ে আসতে, কারণ এই সুযোগে তুই ইভাকে দেখলে তোর রাগ মেটাতে পারবি এবং আমিও তোর আসল রূপ দেখতে পারবো। বাহ বাহ, আমার থেকে দেখি তুমি বেশি পাকা খেলোয়াড়। আমাকে যে এতক্ষণ ধরে জ্ঞান দিলে, তাহলে তুমি কেন প্রথম ভালোবাসা ভুলে এই মেয়েকে নিয়ে আছো? এত সহজে সব ভুলে গিয়েছো? পুরনো ভালোবাসা ভুলে কয়েকদিনের চেনা মেয়েকে তোমার আপন হয়ে গেল। এতক্ষণ চুপ করে থাকলেও এবার আর চুপ থাকতে পারলাম না। স্বামীর অপমান কোনো মেয়ে সহ্য করে না, তাই আমিও বললাম, এই মানুষটা তার ভালোবাসার মানুষকে ঠকিয়ে আমাকে নিয়ে থাকছে না। এমনকি এক মুহূর্তের জন্য ঐশী আপুকে ভুলিনি। তার ভাগ্যের ভালোবাসার মানুষ বেশি দিন ছিল না, শুধুমাত্র বাচ্চাদের জন্য আমাকে বউ করে এই বাড়িতে এনেছে। আমার স্বামীর নামে আর একটা খারাপ কথা বললে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। শাশুড়ি মা তমালের সব ব্যাগ গুছিয়ে এনে ওর গালে ছুঁড়ে মেরে বলল, আমার বাড়ি থেকে বিদেয় হ। আবির দরজা খুলে ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। মা নিজের রুমে চলে গেল। রাতে কারোর খাওয়া হলো না। আবির রুমে এসে বারান্দায় গিয়ে সিগারেট টানতে শুরু করলো। তমালের কথায় কষ্ট পেয়েছে, সেটা খুব ভালোভাবে বুঝেছি। সিগারেটের গন্ধে বাচ্চাদের কষ্ট হবে, তাই ওদের মায়ের রুমে দিয়ে এসে আবিরকে বললাম, নিজেকে এত কষ্ট দিয়ে কি লাভ? আপনার যে দুটি মেয়ে আছে সেটি ভুলে যান কেন? ওদের নিয়ে সময় কাটান, তাতে আপনার কষ্ট কমে যাবে। আবির আমার কথায় উত্তর না দিয়ে প্যাকেট দিয়ে একটা সিগারেট বের করে জ্বালালো। আমি আবারও বললাম, আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে মাফ করে দিন বা আমাকে শাস্তি দিন, তবু নিজের ক্ষতি করবেন না। আমি, মা, মিশমি, তিশমি সবার ভরসা আপনি। আপনাকে কষ্টে থাকতে দেখতে আমাদের কষ্ট হয়, সেটা কি বুঝেন? আমার কথাটা শুনে আবির বলল, তুমি অনেক ভালো মেয়ে, কিন্তু তোমাকে আমার মনে হয়তো কোনো জায়গা দিতে পারবো না। একটা সময় তোমার মনে হতে পারে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তখন কি সত্যি চলে যাবে? দুজন মানুষ এক ছাদের নিচে বাস করলে তাদের মধ্যে ভালোবাসা হবেই, তাই চলে যাওয়ার প্রশ্নই আসে না। আমার ভালোবাসার কথা বাদ দাও, মিশমি তিশমিকে তোমাকে মেনে নিতে পারবে? যদি কখনো আমার মেয়েরা আমাকে চলে যেতে বলে,
ওদের মায়ের অভাব পূরণ করতে না পারি তাহলে সত্যিই চলে যাব, কিন্তু আপনি চলে যেতে বললে যাব না। তোমার কথাটা আমি বিশ্বাস করতে পারিনি, কারণ তুমি আমার ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়েছো। তার প্রতি তোমার কোনো অধিকার খাটাতে পারোনি, আর সেই তুমি পারবে আমার দেওয়া কষ্ট সহ্য করতে? আপনার প্রতি অধিকার খাটাবো, দিবেন নাকি? না না, আমার প্রতি কেন অধিকার খাটাবে? বারে, আপনি তো আমার স্বামী, আপনার প্রতি তো আমার সবচেয়ে বেশি অধিকার। সে যাই হোক, এখন ঘুমাতে যাও। জানেন, আপন মানুষ কষ্ট দিয়ে কথা বললে কলিজায় গিয়ে ব্যথা লাগে। আবিরের সাথে কথা না বাড়িয়ে মায়ের রুমে গেলাম। তুমি এসে ভালো করেছো, দেখো ওরা আমার কাছে ঘুমাচ্ছে না। ওদের নিয়ে আমি আপনার সাথে ঘুমাবো। কেন মা, আবিরের সাথে কি তোমার রাগারাগি হয়েছে? না মা, উনি কিছু বলেনি, এমনি আপনার সাথে ঘুমাবো। তবুও তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও। আপনার মেয়ে যদি বায়না করতো আপনার সাথে ঘুমানোর জন্য, তাহলে কি ফিরিয়ে দিতেন? মাকে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করলাম, কারণ আমি আবিরকে এখন থেকে আমি প্রতি পদে পদে বোঝাবো জোর করে সব সময় অধিকার খাটানো যায় না। আচ্ছা, তোমরা আমার সাথেই ঘুমাও, আমি আর কিচ্ছু বলবো না। ওদিকে আবির রুমে এসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে, ইভা বাচ্চাদের নিয়ে এখনো আসছে না কেন। কোনো উপায় না পেয়ে বাসার অন্য রুমগুলো দেখে, সেখানে আবার ইভা ঘুমায়নি তো। মায়ের রুমের দরজা একটু খুলে রাখা আর কথা শোনা যাচ্ছে, তাহলে ইভা মায়ের রুমে আছে। মা, তুমি কি ঘুমিয়েছো? না, ভিতরে আয়। ওরা কি তোমার কাছে ঘুমাবো? হ্যাঁ, অনেক রাত হয়েছে, তুইও রুমে গিয়ে ঘুমা। আবির রুমে চলে গেল, আমি কিন্তু ঘুমাইনি। আজকে রাতে যে আবিরের ঠিকমতো ঘুম হবে না সেটা খুব ভালো করেই জানি, তাও মায়ের রুমে ঘুমাবো। সকাল সকাল উঠে ব্যাগ গুছিয়েছি, বাচ্চাদের খাইয়ে দিয়ে রেডি করে মায়ের কাছে রেখে এসে নিজে রেডি হওয়ার জন্য রুমে গিয়ে দেখি আবির রুমে নেই, হয়তো ওয়াশরুমে গিয়েছে। ড্রেসিং টেবিলের ওপর হিজাবের পিন রেখেছিলাম, সেটা এখন আবার খুঁজে পাচ্ছি না। হিজাব পরা হলো না, তাই ওড়না ভালো করে মাথায় পেঁচিয়েছি। এরকম ওড়না পেঁচিয়ে রেখেছো কেন? হিজাব পরো। পরবো না? কেন পরবে? হিজাব বাঁধার জন্য যেসব পিন লাগে সেগুলো খুঁজে পাচ্ছি না। ওগুলো তো আমি ফেলে দিয়েছি, এমন ভাবে আমার হাতে ঢুকে গিয়েছিল যে রক্ত বের হয়েছে। হবেই তো, পারেন তো শুধু সিংহের মতন গর্জন করতে, আর কিছু পারেন নাকি? কি? আমি সিং? তাহলে তোমাকে এক্ষুনি ছিঁড়ে খাবলে খাই। আমি কি সেটা বলেছি? তোমার উপর এমনিতেই মাথা গরম আছে, এখন নতুন করে মাথা গরম করো না। কেন, আমি কি করেছি? রাতে মায়ের রুমে ঘুমানোর কি দরকার ছিল? জানো না আমার মেয়েদের ছাড়া আমার ঘুম হয় না? অধিকার খাটিয়ে মেয়ে বউকে নিয়ে আসতেন। আমাদের রওনা দিতে দেরি হয়ে যাচ্ছে কিন্তু। জানি তো, উচিত কথা বললে কথার উত্তর থাকে না। বাচ্চারা, মা, আবির, আমি বাবার বাড়িতে গেলাম। এতদিন পর নিজের চিরচেনা বাড়িতে এসে এত বেশি ভালো লাগছে যা বলে বোঝাতে পারবো না। আবির সবার সাথে মানিয়ে নিয়েছে, কেউ বলতেই পারবে না তার সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। তবুও আমি খুশি আমার বাচ্চাদের জন্য। আমরা এসেছি শুনি ফুপি এসেছে, তাও খুব খুশির খবর নিয়ে তানিয়ার বিয়ে। সারা দিন সবার সাথে ছিলাম, তাই আবিরের সাথে কথা হয়নি। সন্ধ্যায় নিজের রুমে এসে দেখি আবির শুয়ে শুয়ে ফোনে গেমস খেলছে। আমাকে দেখা মাত্রই বলল, তোমার ফুফাতো বোনের বিয়ে বলে কথা, তোমার শপিং করতে হবে না? হ্যাঁ, কিন্তু আপনার টাকাই না। তোমার খুব বেশি জেদ। বলে আমাকে বিছানার উপর ফেলে দিল। আমার কাছে আগাবেন না, আপনি আমার স্বামী হলেও আপনার অধিকার নেই আমার প্রতি জোর কাটানোর, কারণ আপনি নিজে আমাকে স্ত্রীর অধিকার দেননি। তোমাকে কি আমি বারণ করেছি যে আমার প্রতি অধিকার খাটাতে পারবে না? আবির কথাটা শুনে রুমের দরজা বন্ধ করে দিয়ে আবিরের শার্টের কলারটা ধরে দেওয়ালের সাথে মিশিয়ে বললাম, বাসর রাতে আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো ভুলে যায়নি, তবুও এখন যখন বলছেন অধিকার খাটাতে,
তাহলে হয়ে যাক। মানে কি? আমাকে ছাড়ো তো। কেন ছাড়বো? আপনিই তো বললেন অধিকার খাটাতে, তাই তো আমার অধিকার আমি বুঝে নিচ্ছি। না না, আমি তো এমনি বলেছি, দেখতে চেয়েছি তোমার সাহস আছে কিনা। তাই বুঝি? আমার হাত দিয়ে আবিরের চোখ চেপে ধরে তার পায়ের ওপর আমার পা রেখে গালের সাথে গাল লাগিয়ে বললাম, স্বামী স্ত্রীর মধুর সম্পর্কের কোনো বাধা আর থাকবে না। ইভা, তুমি এসব কি করছো? মাথা ঠিক আছে? আবির চোখ বন্ধ করতেই মনে পড়ে গেল ঐশীর কথা। না গো, আপনার প্রেমে ডুবে আছি। আবির আমাকে এক ধাক্কা মেরে সরিয়ে দিল। আমি ছিটকে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে পড়ি। নিজেকে কোনোভাবে সামলে সোজা হয়ে দাঁড়াই। বাপের বাড়ি এসেছো বলে কি যা ইচ্ছে তাই করবে নাকি? নিজেকে কি মনে করো? তুমি আমার উপর ঢলে পড়লে আমি কন্ট্রোল করতে পারবো না, সেই সুযোগে আমার প্রতি স্বামীর অধিকার খাটাবে? ব্যাস থামুন। আপনি কি মনে করেছেন আপনার প্রতি আমি প্রেমে হাবুডুবু খাচ্ছি নাকি? আপনাকে ভালোবাসা আমার পক্ষে কখনো সম্ভব না। শুধুমাত্র আপনি এতক্ষণ ধরে বলেছিলেন যে অধিকার খাটাতে, তাই এসব করেছি। কিন্তু দেখলেন, যে অধিকার দেয় না তার প্রতি অধিকার খাটাতে গেলে উল্টো আঘাত পেতে হয়। তাই আপনাকে আমিও বলে রাখি, আমার প্রতি কোনো অধিকার খাটাবেন না। দরজায় একটা লাথি মেরে আবির বাইরে চলে গেল। আমিও নিজেকে স্বাভাবিক করে সবার সাথে সঙ্গ দিলাম, যদিও আবির ছিল না। সারাদিন মা মিশমি তিশমিকে তার কাছে রেখেছে। রাতে ওদের ছাড়া আমার ঘুম আসবে না, তাই মায়ের রুমে গিয়ে দেখি দুজনে কাঁদছে। আমি সাথে ওদের কোলে নিয়েই দেখি গা হালকা গরম জ্বর আসছে। মা, ওদের গা গরম জ্বর আসছে তো? হ্যাঁ, তাই তো দেখলাম। তোমাকে বলবো করে, কিন্তু তুমি সবার সাথে ছিলে, তাই বলা হয়নি। আপনি এটা একদম ঠিক করেনি। আমার মেয়েরা আমার কাছে সবার আগে। তোমার যে পরিস্থিতিতে বিয়ে হয়েছে, সেখানে তুমি বাচ্চাদের নিয়ে এত ভাববে? আমি ওদের মা, এটাই বড় সত্যি, আর কিছু না। আমার ভুল হয়ে গেছে। তুমি ওদের নিয়ে বসো, আমি গিয়ে আবিরকে বলি ওষুধ নিয়ে আসতে। ফার্মেসি বন্ধ, ওষুধ আনতে পারিনি। বিছানায় শুয়ে দিলে কান্না করে, তাই আমি মিশমিকে কোলে রেখেছি আর মা তিশমিকে কোলে রেখেছে। মা সারাদিন অনেক কষ্ট করেছে দেখে আবির মাকে ঘুমাতে পাঠালো। দুজনে চুপ করে বসে আছি। অনেকক্ষণ পর নীরবতা ভেঙে আবির বলল, একটা কথা বলবো? বলুন। আসলে সন্ধ্যার সময়ের ঘটনা। ওসব নিয়ে কিছু শুনতে চাই না। রাগ করছো তাই না? রাগ করব কেন? আপনার সাথে কি আমার রাগ অভিমানের সম্পর্ক নাকি? সরি। সরি বলার দরকার নেই। তুমি জানো তো, প্রথম ভালোবাসা ভুলে যাওয়া সম্ভব না। আবার যদি সে অকালে চলে যায় তাহলে কতটা কষ্ট পেতে হয়। বুঝেছি। তানিয়ার বিয়েতে আমাদের যাওয়ার দরকার নেই। দুদিন থেকে বাসায় চলে যাব। কেন যাব না? তুমি না গেলে তানিয়ার খারাপ লাগবে তো। আমার মেয়ের থেকে কারোর বিয়েতে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ না। আমার উপর রাগ করে এরকম সিদ্ধান্ত নিয়েছো? মোটেও না। আমার মেয়েদের ভালোর জন্য আমি সব কিছু করতে পারি। কেউ পাশে থাক বা না থাক, আমার মেয়েরা আমার পাশে সব সময় থাকবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা। আবির আমার সাথে আর কোনো কথা বাড়ালো না। সারা রাত ঘুমাতে পারিনি। সকালে ওষুধ খাওয়ানোর পরে বাচ্চাদের জ্বর কমে যায়। দুদিন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এলাম। এই দুদিন আবিরের সাথে প্রয়োজন ছাড়া তেমন কোনো কথা হয়নি। মায়ের থেকে শুনলাম আবিরের ভাই রিফাত আজকে বাসায় আসবে, সেই জন্য অনেক রান্নাবান্না হচ্ছে। পড়ালেখার সূত্রে বিদেশে থাকতো। কলিং বেলের শব্দ শুনে মা গিয়ে দরজা খুলে দেখে রিফাত এসেছে, সাথে করে একটা মেয়েকে নিয়ে এসেছে। তোমাদের না জানিয়ে বিয়ে করেছি, আমাদেরকে মেনে নাও। তোর কি একটাবার আমাদের জানানোর দরকার ছিল না? বল। মেয়েটা পাশ থেকে বলে উঠল, রিফাত, তুমি আমাকে বলো আমরা কোন রুমে থাকবো? আমার অনেক মাথা ব্যথা করছে, কাউকে বলো আমার জন্য চা বানাতে। আবির রুমে আছে বাচ্চাদের কাছে, আমি শাশুড়ি মায়ের পাশে দাঁড়িয়ে আছি। মা রিফাতকে বলল, তোর বউয়ের সাহস তো কম না, আমার বাড়িতে আসতে না আসতেই চা বানাতে হুকুম করে।
মেয়েটা উত্তর দিল, আপনি বোধহয় আমার শাশুড়ি মা, তাই না? তাহলে উনি তো আমার জন্য চা বানাতে পারে। দেবরের বউ প্রথম দিন শ্বশুরবাড়িতে এসে আমাকে হুকুম করলো তার জন্য চা বানিয়ে তার রুমে দিয়ে আসতে। আমি কিছু বলতে পারিনি, কারণ আমার স্বামীর প্রতি আমার কোনো অধিকার নেই। সেখানে তাদের বাড়ির কারোর সাথে জোর গলায় কথা বলা আমার জন্য মানায় না। শাশুড়ি মা রেগে গেছে, রিফাত কাউকে কিছু না জানিয়ে বিয়ে করেছে। আর আবিরও ভেবেছিল ছোট ভাইয়ের বিয়ে ধুমধাম করে দিবে, সেটা হয়নি বলে খারাপ লাগছে। আবার রিফাতের বইয়ের প্রথম দিনের আচার আচরণ শুনে রেগে গেছে। আমার নেই কোনো রাগ, নেই কোনো অধিকার। তাই চা বানিয়ে রিফাতের রুমের দরজা নক করতে ওর বউ চায়ের কাপ হাতে নিয়ে দরজা লাগিয়ে দিল। বাচ্চাদের জন্য দুধ গরম করে রুমে নিয়ে গেলাম। আবির ঘুমাচ্ছে, সাথে বাচ্চারাও ঘুমাচ্ছে। দুপুরে এখনো পর্যন্ত কারোর খাওয়া হয়নি, তাই আবিরকে ডাক দিলাম, এই যে শুনছেন, এখন উঠে খেয়ে নিন। আমি ঘুমাচ্ছি না, তাই শুনছি। তাহলে উঠুন। মা কি খেয়েছে? না, রুমের দরজা বন্ধ করে আছে। রিফাত হঠাৎ করে বিয়ে করবে, এটা মা মেনে নিতে পারেনি। কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে, তাহলে মেনে না নেওয়ার কোনো কারণ নেই। ওরা সুখে থাকলে আর কি চায়। হ্যাঁ, মাকে একটু বোঝাতে হবে। আপনি গিয়ে মায়ের সাথে কথা বলুন। হ্যাঁ, যাচ্ছি। আবির মায়ের সাথে কথা বলতে গেলে আমিও আমার মেয়েদের খাইয়ে দিচ্ছি। আমার মেয়েরা এত লক্ষ্মী যে খাওয়ার সময় আমাকে জ্বালায় না, ঘুমন্ত অবস্থায় খেয়ে নেয়। আবির মাকে বুঝিয়ে শুনে খেতে নিয়ে এসেছে। রিফাত প্লেটে খাবার বেড়ে রুমে নিয়ে যাচ্ছে দেখে মা বলল, তুই রুমে খাবার নিয়ে যাচ্ছিস কেন? আমাদের সাথে বসে খা, আর তোর বউকেও ডেকে নিয়ে আয়। মা ওর সবার সাথে খেতে কমফোর্টেবল ফিল করবে না, তার রুমে খাবার দিয়ে আসছি। তোর বউকে খাবার খেতে হলে আমাদের সাথে বসে খেতে হবে, কথাটা তাকে বুঝিয়ে দিস। রিফাত আর কোনো কথা না বলে চলে গেল। আবির মাকে বলল, মা, তুমি ওদের বিয়েটা মেনে নাও, এখন আর রাগ করে থেকো না। আমার রাগ হচ্ছে ওর বউয়ের চালচলন, কথাবার্তা দেখে। আজ এসেই ইভাকে চা বানানোর জন্য বলে, তাহলে ভাবতে পারিস মেয়েটা কেমন। থাক না মা, সবাই এক হয় না। আমি ভালোই ভালো, খারাপের সঙ্গে খারাপ, তাতে যদি এবারে ছেড়ে চলে যায় তাহলে চলে যাক। রিফাতের বউ একটা টি শার্ট আর প্যান্ট পরে এসেছে। মা চেয়ারে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, এই মেয়ে, তুমি এসব কি পরেছো? ভাসুরের সামনে এসব পরে কেউ আসে? এক্সকিউজ মি, আমার নাম রিনি। এই মেয়ে এটা আবার কোন ধরনের কথা? আর শোনেন, আমি বিদেশে থেকেছি, তাদের কালচারের সাথে আমি অভ্যস্ত। আমার বাড়িতে এসব চলবে না, ভদ্রভাবে থাকতে হবে। এই আমার বড় বৌমাকে দেখেছো, তার মতো করে। মা আমাকে দেখিয়ে বলছে, আমি কেন ওনার মতো হব? উনি একজন বিবাহিত পুরুষকে বিয়ে করেছে, আমি তো তা করিনি। কারো সঙ্গে আমার তুলনা করবেন না। আর হ্যাঁ রিফাত, তোমাকে বলছি, আমার খাবার আমার রুমে নিয়ে আসো। রিনি রুমে চলে গেল, ওর পিছন পিছন রিফাতও গেল। মা খাওয়া ছেড়ে উঠে নিজের রুমে গেল। আজ কারো খাওয়া হবে না বুঝে গেছি, তাই এক কাপ চা বানিয়ে নিয়ে বারান্দায় গিয়ে বসি। আমার মন মেজাজ খারাপ থাকলে চা খেলে একটু শান্তি লাগে। চায়ের কাপে চুমুক দিতে আবির এসে বলল, ভর দুপুরে চা না খেয়ে ভাত খেলে তো পারো। না, খিদে নেই। তুমি এত সাদাসিধে কি শুধু বিবাহিত পুরুষকে বিয়ে করেছ, তাই নাকি আগে থেকে এমন ছিলে? কোথাও কি লেখা আছে বিবাহিত পুরুষকে বিয়ে করলে সাদাসিধে থাকতে হবে? না, কিন্তু কিন্তু কি? আপনি তো মহা ঝামেলার মানুষ। এখন কি আপনাকে বলেছি আমি সাদাসিধে থাকতে পছন্দ করি? আপনাকে বিয়ে করেছি বলে এমন সাধারণ থাকি? শুনে রাখেন, আমি কাউকে দেখানোর জন্য সাজি না। মন না চাইলে সাজবো না তো না। কেউ আমাকে ভালোবাসলে আমার সাদামাটার রং দেখেই ভালোবাসবে, উজ্জ্বল রং দেখে না। সবাইকে আমার মতো ভাববেন না। আমি এমন কেউ না যে আমার সঙ্গে কাউকে তুলনা করে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করবেন বা মা ছেলের সম্পর্ক নষ্ট হবে। আমাকে নিয়ে যে যা খুশি বলুক, আমি কিচ্ছু মনে করি না। তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমাকে খারাপ কিছু বলিনি তো। আমার রাগ করার কি যথেষ্ট আছে কারণ, না বলুন?
শান্ত হয়ে বলো কি হয়েছে। কিছু হয়নি, আমাকে একা থাকতে দিন। একটু হলেও বুঝেছি রিনির কথায় খারাপ লেগেছে। না। তাহলে আমি প্রতিবাদ করিনি তাই? না। মিথ্যে বলবে না, জানি এর জন্যই তোমার খারাপ লেগেছে। আমার ভালো লাগুক বা খারাপ লাগুক তাতে আপনার কি? আমি কি আপনার আপনজন নাকি? আবির আমার হাতটা ধরে রুমে নিয়ে বলল, আমার 2 মেয়ের মা তুমি। তোমাকে নিয়ে আমার সামনের দিনগুলোতে চলতে হবে। আমার সব বিপদে তুমি পাশে থাকবে। তুমি আমার অর্ধাঙ্গিনী। আবিরের কথাগুলো শুনে নিজের অজান্তেই ওনাকে জড়িয়ে ধরি। মিশমি তিশমি, দেখেছো তোমার মা কত হিংসুটে? তোমাদের বুকে আগলে ধরি বলে তোমার মা ও ভাগ বসিয়েছে। আবিরের কথা শুনে খুব লজ্জা পেয়ে তাকে ছেড়ে দিলাম। সন্ধ্যায় রান্নাঘরে নুডলস রান্না করি, তখনই রিনি এসে বলে, আমার জন্য ব্ল্যাক কফি বানিয়ে দাও। নুডলস রান্না করা শেষ হলে তোমার জন্য ব্ল্যাক কফি বানাবো। নুডলস পরে রান্না করো, আগে আমার কাজ করো। তুমি যেমন বাড়ির বউ তেমন আমিও বাড়ির বউ। আমি তোমার চাকরানি না যে যখন তখন এসে আমাকে হুকুম করবে। শাশুড়ি মা এসে বলল, সামান্য কফি তো চেয়েছে, তাতে এত আপত্তি করার কি আছে? মায়ের কথাটা শুনে কেমন যেন লাগলো, কারণ মা অন্যায় কিছু মেনে নেয় না। মা আবারও বলল, ছোট বউ তুমি নুডলস রান্না করো। 20 বছর বয়সে এই বাড়িতে বউ হয়ে এসেছি। বিয়ের 1 বছরের মাথায় আবিরের জন্ম হয়, তার 5 বছর পরে রিফাতের জন্ম হয়। বিয়ের 10 বছর পর্যন্ত আমার শাশুড়ি মাকে পাই। সেই 10 বছরে শাশুড়ি মাকে একদিনের জন্যও বুঝিনি সে আমার শাশুড়ি মা। নিজের মায়ের জায়গায় রেখেছি। সেও আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো। কাজে ভুল হলে হেসে বলতো, পরের বার ঠিক হবে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আর তুমি বউ হয়ে প্রথম দিন এসেই আমার সাথে খারাপ ব্যবহার শুরু করেছো। হ্যাঁ, মেনে নিলাম তুমি বিদেশে থেকেছো, তাই বলে কি ভদ্রতা বলতে কিছু থাকবে না? শাশুড়ি মায়ের কথা শুনে খুব ভালো লাগলো। সে যেমন ভাগ্য করে শাশুড়ি পেয়েছে, তেমন আমার ভাগ্য খুব ভালো, তার মতন আমিও মা পেয়েছি। রিনি মায়ের কথা শুনে বলল, মা, আপনাদের পুরনো দিনের কথা বলে এখন কি লাভ? আজকাল এরকম হয় না। আমি আর রিফাত ঠিক করেছি, আমাদের সব কাজ শেষ করে বিদেশে চলে যাব। আর কখনো দেশে আসার প্রশ্নই আসে না। আচ্ছা বেশ, তবে আর কতদিন দেশে আছো? রিফাত অনেকগুলো খাবারের প্যাকেট ডাইনিংয়ের টেবিলের উপর রাখতে রাখতে বলে, মা খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি বেড়ে দাও। তারা এত তাড়াহুড়ো কিসের? ইভা তুমি যাও তো, আবিরকে ডেকে নিয়ে আসো। হ্যাঁ মা, যাচ্ছি। মায়ের কথা মতন আমিও আবিরকে ডাকতে রুমে এসে দেখি 2 মেয়েকে বুকের উপর রেখে ঘুমাচ্ছে। মিশমিকে কোলে নিতে আবির চোখ মেলে তাকিয়ে বলল, কি হলো এটা? আমার মেয়ের ঘুম ভেঙে গেল যে। সন্ধেবেলা এখন কিসের ঘুম? হ্যাঁ, এখন উঠুন তো। সপ্তাহের একদিনে আমার মেয়েদের সাথে সময় কাটাতে পারি, তুমি কি সেটাও হতে দিবে না? পরিবারের সবার সাথে সময় দিতে হয়। এবার চলুন তো, মা ডেকেছে। কেন, কি হয়েছে? আমি কি করে জানবো? হ্যাঁ, তাও তো ঠিক। আবির তিশমিকে কোলে নিল আর আমি মিশমিকে কোলে নিয়ে ডাইনিং রুমে গেলাম। মিশমিকে মায়ের কোলে দিয়ে সবার জন্য নুডলস আর রিনির জন্য কফি টেবিলের উপর রেখেছি। রিনি কফি হাতে নিয়ে রুমের দিকে চলে যাচ্ছে দেখে মা বলল, আমার কথা শুনে তারপর যেখানে খুশি সেখানে যেও। রিনি দাঁড়িয়ে থাকলো। রিফাত বলল, ভাইয়া তো এসেছে, এখন বলো তোমার কি কথা আছে। হ্যাঁ বলছি, তোরা দেশে কতদিন থাকবি সেই অনুযায়ী কাগজপত্র তৈরি করতে হবে। ওরা কতদিন থাকবে সেটা জেনে কি কাগজপত্র তৈরি করবে? দেখো মা, আমাদের ভাইয়ের মধ্যে কোনো ভাগ হোক সেটা চাই না। তুই চুপ কর, আমার সিদ্ধান্ত জানানোর জন্য তোকে ডেকেছি, তোর মতামত জানার জন্য না। মা তো ভালো কথা বলেছে। আমাদের ভাগে যতটা সম্পত্তি পাবো সেগুলো বিক্রি করে বিদেশে যেতে পারলে খুব ভালো হবে। আমি একবারও বলিনি যে আমি সম্পত্তি ভাগ করে দিব, তাহলে সম্পত্তি নিয়ে এত কথা হচ্ছে কেন? সম্পত্তি ভাগ করবে না কেন? আমরা দেশে যতদিন আছি ততদিনের মধ্যে আমি আমার ভাগ বুঝে নিতে চাই।
আচ্ছা ঠিক আছে, তোর ভাগ তোকে বুঝিয়ে দেব, কিন্তু হ্যাঁ, আমার বাবার দেওয়া যে বাড়ি আর জমি আছে সেটা পাবে যে বৌমা আমাকে মায়ের মতো ভালোবাসবে। এবারের যোগ্য বউ হবে তাকেই দেব। মা, এটা আবার কেমন কথা বলে? যার যার ভাগ তাকে দিয়ে দিলে তো হয়। আপনার বাড়ির যোগ্য বউ তো ইভা আপু হবে, কারণ উনি তো সব কাজ করতে পারে, আপনার মনের মতো কাজ। এখন সুবিধা হলো যাতে সম্পত্তি পেয়ে যায়। দেখেছো মা, সম্পত্তির ভাগ করতে গিয়ে ইভাকে অপমান করার সুযোগ বেশি পেয়েছে। আহ বাপু, তোরা চুপ কর, নিজেদের মধ্যে ঝামেলা করিস না। আমি যা বলেছি সেই কথা নড়চড় হবে না। রিনি আর রিফাত কোনো কথা না বলে রুমে চলে গেল। মা মিশমি তিশমিকে নিয়ে তার রুমে চলে গেল। আমি আর আবির চেয়ারে বসে আছি। সংসারে কয়েকদিন এসে পুরো সংসারের দায়িত্ব নেওয়া বা সম্পত্তি ভাগ হওয়া এইসব চায় না। আবার মায়ের কাছে এক ছেলের বউ ভালো হয়ে থাকবে আর এক ছেলের বউ খারাপ হয়ে থাকবে, এটাও একদম ভালো লাগছে না। আমাদের পরিবারের সাথে কিছুদিন রিনি থাকলে ও সবার সাথে মানিয়ে নিতে পারবে, ওকে কিছুদিন সময় দিতে হবে। এত কি ভাবছো? আবিরের কথা শুনে হুঁশ এলো। ভাবনার জগতে হারিয়ে গিয়েছিলাম। কই না তো, কিছু না। কতদিন হলো ছাদে গিয়ে চাঁদের আলো উপভোগ করি না। তুমি যাবে আমার সাথে? যাব। ছাদে ফুরফুরে বাতাস, চাঁদের আলো খুব ভালো লাগছে। বহুদিন পরে সুন্দর একটা প্রকৃতির মাঝে আছি। সারাদিনের সংসারের কাছে ভুলে যাই আমার আলাদা করে ভালো লাগার কথা। এই যে আপনাকে বলছি, শুনছেন? বলুন। একটা অনুরোধ করব, রাখবে? উফ, এত হিয়ালি না করে সোজাভাবে বলুন তো, কি বলবেন? কালকে তুমি আমার সাথে শপিং এ যাবে। আমি চাই না আমার জন্য তোমাকে আরো 5টা মানুষ অপমান করার সুযোগ পাক। জানি বিয়ের প্রথম দিন থেকে তোমার সাথে অন্যায় করে আসছি। আমাদের বিয়েটা যে পরিস্থিতিতেই হোক না কেন, সেটাকে সম্মান দিতে হবে। আসলে ঐশীকে এতটা ভালোবাসি যে কখনো ওর জায়গায় কাউকে দিতে পারবো না, তাই তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আবিরের পাশে দাঁড়িয়েছিলাম। ওর কথাগুলো শুনে নিজের অজান্তেই ওর বুকে মাথা রাখি। আবির আমার মাথায় হাত রেখে বলে, নতুন করে সংসার শুরু করতে চাই। তুমি চাও তো আমার সাথে থাকতে? খুব চাই। আরে আরে, কেউ দেখে ফেলবে তো যে আমাকে কোলে তুলেছেন। আমাকে নিচে নামিয়ে দেন। বইয়ের সাথে কি একটু প্রেমও করব না, কেউ দেখার ভয়ে? না, অত প্রেম করতে হবে না। প্রেম না করলে সংসার করার মজা থাকে না। আজকে হঠাৎ রোমান্টিক মুড? এতদিনের সব কষ্ট ভুলিয়ে দিতে চাই। সত্যি কি তুমি পারবে আমাকে ভালোবাসতে, স্ত্রীর মর্যাদা দিতে? হ্যাঁ পারবো, কিন্তু তুমি কি বললে? আবার বলো। কি বলেছি? ওই যে আমাকে তুমি করে বললে, সেটা আবার বলো। আপনি করে বললেই ভালো লাগে। তাহলে আমারও ইচ্ছে করছে তোমাকে ধপাস করে নিচে ফেলে দিতে, ভালো লাগার জন্য। নিচে ফেলে দিলে আমার কোমরের হাড্ডি একটাও থাকবে না, তখন কি হবে? কি আর হবে, তোমার সেবা করব, আর যখন আপনি করে বলবে তখন আবার কোলে তুলে ফেলে দিব। খুব বাজে আপনি। খুব বেশি বাজে? আবার করে বলছো? এখন তুমি থাকো কোমর ভেঙে। না না না, আমাকে ফেলে দিবেন না, তুমি করেই বলবো। তাহলে বলো। শোনো, একটা কথা আছে। বলো, তোমার 1000টা কথা শুনতে রাজি আছি। আগে আমাকে কোল থেকে নিচে তো নামাও, তারপর বলছি। আবির আমাকে কোল থেকে নামিয়ে দিল। তারপর আমি বললাম, রিফাত বিয়ে করেছে, সেটা আমাদের আত্মীয় স্বজন কেউ জানে না, আর রিনি পরিবারের সাথে পরিচয় নেই। তাই আমরা যদি ঘরোয়াভাবে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে ওদের বিয়ের কথা জানিয়ে দিই এবং ওর পরিবারের সাথেও পরিচিত হব, তাহলে তো ভালো হয়। তুমি কি বলো? খুব ভালো হবে, কিন্তু মা যদি রাজি না হয়, কারণ মা ওদের উপর রেগে আছে। মাকে রাজি করানোর দায়িত্ব আমার, তুমি শুধু আয়োজন করো। আচ্ছা বেশ। কালকে শপিং এ যাব আর আত্মীয় স্বজন কয়েকজনকে দাওয়াত দিতে হবে। তুমি সত্যি আমাদের পরিবারের জন্য অনেক বড় পাওয়া। তোমারই তো আমার সব।
দেখেছো, আমার মেয়েদের বাসায় রেখে এখানে বসে প্রেম আলাপ শুরু করেছে। যত দোষ এখন আমার হলো। নিচে চলো। আবিরের সাথে ছাদে বসে গল্প করতে করতে খেয়াল ছিল না রাত 11টা বাজে। মা মিশমি তিশমিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমি মায়ের রুম থেকে বাচ্চাদের নিয়ে নিজের রুমে শুয়ে দিয়ে ডাইনিং টেবিলে এসে অবাক করার বিষয় দেখলাম, রিনি এক গ্লাস পানি ঢেলে খাওয়ার মেয়ে না, সে কিনা সব খাবার গরম করে টেবিলের উপর রেখে সবার জন্য প্লেটে খাবার বেড়ে রেখেছে। হঠাৎ করে কাজ করছে দেখে কেমন যেন একটা ঘাবলা লাগলো। সবাই একসাথে খেতে বসেছি। তখন আমি মাকে বললাম, মা, আমি আর আবির চাই রিনি আর রিফাতের বিয়েটা ঘরোয়াভাবে আয়োজন করে আত্মীয় স্বজনদের জানাতে। কোনো দরকার নেই, ওরা নিজেরা বিয়ে করে নিয়েছে, তখন তো কারোর কথা মনে রাখেনি। মা, ওরা ভুল করে ফেলেছে। তাছাড়া রিনিকে আমাদের পরিবারের সাথে মানিয়ে নিতে হবে তো। মা, আমি ভুল করে ফেলেছি, তোমাদের না জানি আমি বিয়ে করে, আমাদের মাফ করে দাও। আপনি বলেছেন বাড়ির যোগ্য বউ হয়ে দেখাতে, তাই আমাকে একটু সুযোগ দেন মা। আচ্ছা ঠিক আছে, তোমাদের সবার কথা মেনে নিলাম। রিনি খাওয়া ছেড়ে এক দৌড়ি আমাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ এ লট ইভা আপু, তোমার জন্য এত হ্যাপি লাগছে। আমাকে ধন্যবাদ দিতে হবে না, মা রাজি হয়েছে বলে অনুষ্ঠান হবে। তারপরেও সব ক্রেডিট তোমার। এই যে মেয়ে, আমার জন্য কি একটু ধন্যবাদও রাখুনি? রিনি আমাকে ছেড়ে মায়ের মুখে এক লোকমা ভাত দিয়ে বলল, অনেক অনেক ধন্যবাদ মা। পাগলি মেয়ে, যাও নিজে খেতে বসো। খাওয়া দাওয়া শেষে সব থালা বাসন রিনি ধুয়েছে, আমাকে কোনো কাজ করতেই দিচ্ছে না। বিছানায় শুয়ে ভাবতাছি, হঠাৎ করে রিনির আচরণ পরিবর্তন হলো কেন? বেশ কিছুক্ষণ পর মনে হলো মায়ের কথা। মা বলেছে যে বউ তার সেবা যত্ন করবে, মন মতো হবে, তাকে আলাদা করে সম্পত্তির ভাগ দেবে। আর রিনি ঘরের কাজ করতে চায়। তবে আমার দেখে ভালো লাগছে যে রিনি কাজ করতে চাইছে, পরিবারের সাথে মানিয়ে নিতে চায়। সকালে ফজরের নামাজ পড়ার পরে আমার ঘুম আসছে না, তাই সকালে নাস্তা রেডি করতে রান্নাঘরে কাজ করি। তখন শুনতে পাই রিনি ফোনে কারোর সাথে কথা বলে, বাসার ঠিকানা আর খাবার অর্ডার দিচ্ছে। আমি রান্নাঘর থেকে বেরিয়ে রিনির সামনে দাঁড়াতে ও কেমন যেন চমকে উঠল। আপু, তুমি এত সকালে ঘুম থেকে উঠেছো যে? নামাজ পড়ার পর ঘুম আসছিল না, তাই ভাবলাম নাস্তা রেডি করি। ও আচ্ছা। তুমি কি রেস্টুরেন্টে খাবার অর্ডার করছো? না মানে আর কি আপু। শোনো রিনি, তুমি আমাদের পরিবারের লোকজনদের আপন মনে করো। তুমি যে কাজগুলো করবে সেগুলো ভালোবেসে করবে, কখনো হিংসা দ্বন্দ্ব রাখবে না, তাহলে দেখবে তুমি খুব সহজেই সব কিছু করতে পারবে। রিনি আর কোনো কথা না বলে চলে গেল। ও বুঝতে পেরেছে যে আমি ওর কথাগুলো শুনেছি, তাই লজ্জা পেয়েছে। সকালের নাস্তা করে দুপুরের জন্য আমি আর রিনি দুজনে মিলে রান্না করছি। দুপুরে খাওয়ার পর মায়ের সাথে গল্প করা। বিকেলে আবির অফিস থেকে বাসায় ফিরেছে, তারপর আমি, আবির, রিফাত, রিনি শপিং করতে গেলাম। একটা দোকানে খুব সুন্দর শাড়ি দেখে আমার চোখ আটকে গেল, তাই দোকানটিতে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই শাড়িটার প্রাইস কত? লোকটা আমার দিকে ঘুরে তাকাতেই আমার বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সেই চেনা মুখ, প্রথম ভালোবাসার মানুষকে এভাবে দেখতে কষ্ট হচ্ছে। নীল আগের মতো নেই, চেহারায় কষ্টের ছাপ। সারাদিন খাটাখাটি করলে তো চেহারা খারাপ হবে। আমার দিকে তাকিয়ে নীল কোনো কথা বলছে না। আবির আমার কাছে এসে বলল, কি কোনো শাড়ি পছন্দ করেছ? চোখের পানি মুছে বললাম, না, অন্য দোকানে চলো। বিছানার ওপর একটা প্যাকেট রাখা আছে, কিন্তু আমার জন্য যে শাড়ি গহনা কেনা হয়েছে সেগুলো আলমারিতে রেখে দিয়েছি। তাহলে নতুন এই প্যাকেটটা কার? হয়তো রিনির হবে, ভুল করে আমার রুমে রেখে গিয়েছে। প্যাকেটটা হাতে নিয়ে পা বাড়ায় রুম থেকে বের হওয়ার জন্য, ঠিক তখনই মিশমি কেঁদে ওঠে। আমার মেয়েরা আজকে আমাকে কাছে পায়নি, তাই এখন আমাকে ছাড়তে চাইছে না, সেটা বুঝলাম। কোলে নিয়ে একটু দোলাতে মেয়ে শান্ত হলো। আমার সোনা মা কাঁদছে কেন? আজকে মা সময় দিতে পারেনি, তাই সরি সোনা।
তোমার খিদে পেয়েছে তো, মা এক্ষুনি খাবার এনে দিচ্ছে। আমার কথা শুনে মিশমি হাসছে। আমার আর মিশমির হাসাহাসি দেখে ছোট মেয়ে তিশমি কেঁদে উঠল। দুজনের মধ্যে কারোর ভাগে ভালোবাসা কম পড়তে পারবে না। বিছানায় বসে দুজনকে কোলে নিলাম, অমনি কান্না থেমে গেল। দুজনের খিদে পেয়েছে, দুধ গরম করে নিয়ে আসতে হবে। ওদের রুমে একা রেখে যাওয়া যাবে না, আবির ওয়াশরুমে আছে, তাই মায়ের কাছে দিয়ে আসতে হবে। মায়ের কাছে বাচ্চাদের রেখে দুধ গরম করে ওদের খাইয়ে রুমে আসতে আবির বলল, আজকাল আমাকে কি ভুলে যাও? সেই কখন থেকে অপেক্ষা করে আছি তোমার জন্য। আরে ভুলে যাব কেন, আমার কাজ থাকে, সেগুলো সেরে তো আসবো। এত কি কাজ করো? হ্যাঁ, সংসারকে ভালোবাসলে কাজের অভাব থাকে না, বুঝলে? বুঝলাম, খুব সংসারী হয়েছে। হ্যাঁ, তুমি বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও, আমি একটু রিনির সাথে কথা বলে আসি। রাত হয়েছে, এখন আর কথা বলতে যেতে হবে না। যেতে হবে হয়তো, ভুলে আমাদের রুমে একটা ড্রেসের প্যাকেট রেখে গেছে, সেটা দিব। তুমি কি শিওর ওটা রিনির? প্যাকেট খুলে দেখি দোকানে সেই শাড়িটা, যেটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু নীল ছিল, তাই পছন্দ ত্যাগ করে চলে এসেছিলাম। তবে আবির কিভাবে বুঝলো ওই শাড়িটা আমার পছন্দ হয়েছিল? তুমি কি করে জানলে ওই শাড়িটা আমার পছন্দ হয়েছিল? তোমাকে তো আমি বলিনি। নীলকে দেখে আমি বুঝেছিলাম তোমার কোনো কিছু পছন্দ হয়েছে, কিন্তু তুমি পুরনো স্মৃতিতে ফিরে ওখান থেকে চলে এসেছো। তাই শপিং শেষে তোমাদের বলেছিলাম আমার একটা কাজ আছে, আর সেই কাজ হলো এটা। দোকানে গিয়ে নীলের সাথে কথা বললাম, তারপর জানতে পারি তুমি ওই শাড়িটার প্রাইস জিজ্ঞাসা করেছিলে। তারপর বুঝতে বাকি ছিল না যে এটা তোমার পছন্দ। তুমি সত্যিই খুব ভালো। জানি, তোমার নতুন করে বলতে হবে না। ইস, কে বলেছে তুমি খুব পচা? আচ্ছা বেশ, আমি পচা আর তুমি ভালো। তাহলে এই শাড়িটা বাসায় মেহমান আসবে সেদিন পরবে। পরবো। দেখতে দেখতে 1 সপ্তাহ হলো। এই 1 সপ্তাহে রিনি অনেক পরিবর্তন হয়েছে। আগের মতো অহংকার নিয়ে থাকে না, সবার সাথে মিলেমিশে থাকে, বাড়ির সমস্ত কাজে আমাকে সাহায্য করছে। মায়ের বুদ্ধি আছে বটে, সম্পত্তির লোভ দেখিয়ে মেয়েটাকে পরিবর্তন করে নিল। আমার খুব ভালো লাগছে সারাদিন সবার সাথে হাসি খুশিতে মেতে থাকতে। জীবন একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম আবিরকে বিয়ে করে, তাই এত ভালো পরিবার পেয়েছি। আজ বাসায় আত্মীয় স্বজনেরা এসেছে। আমি রিনিকে সাজিয়ে দিয়েছি আর রিনি আমাকে সাজিয়ে দিয়েছে। আমার পুচকে সোনা মেয়েদের সুন্দর জামা পরিয়েছি, দেখতে একদম পরীর মতন লাগছে। সবার সাথে পরিচয় হতে শুনতে পেলাম একজন আরেকজনকে বলছে, বড় সম্পত্তির লোভে বিবাহিত ছেলেকে বিয়ে করেছে, নয়তো এমন সুন্দর মেয়ে বিয়ে করে নাকি? হয়তো তাই, আবার কে জানে কয়দিন এই সংসার টেকে। আমি একটু তাদের দিকে এগিয়ে বললাম, এই যে আন্টি, আপনাদের বলছি, আপনারা ঠিক বলেছেন, আমি সম্পত্তির লোভে বিয়েটা করেছি, নয়তো কেউ কি বিবাহিত ছেলেকে বিয়ে করে? আর হ্যাঁ, রিপাত যদি কাউকে না জানিয়ে বিয়ে করলে আপনাদের সমস্যা কি? আপনাদের জানানোর জন্যই তো আজকে এত আয়োজন করা হয়েছে। আর হ্যাঁ, সম্পত্তি কি জানেন? আমার 2 মেয়ে, ওদের জন্য আমার এই পরিবারে আসা। আমি কথাগুলো একটু জোরে জোরেই বলেছি, আশেপাশে অনেকে শুনেছে। কেউ আমাকে দোষ দিতে পারেনি, কারণ আমি তাদের যোগ্য জবাব দিয়েছি। আবিরের সাথে বিয়ের পর থেকেই আমার সাথে তেমন ছবি ছিল না, কিন্তু আজ অনেক ছবি তুলেছি। আজকে আমার খুব বেশি খুশির দিন, সারা জীবন এভাবে থাকতে চাই। এই বা শুনছো? হ্যাঁ বলো। তোমাকে খুব সুন্দর লাগছে। তোমাকেও মনে হচ্ছিল তুমি নতুন বর। হ্যাঁ, আমি তোমার বর। ভালোবাসি। আমিও। কি বললে, আবার বলো তো। ভালোবাসি বলে আবির আমাকে তার বুকে আমাকে আগলে রাখলো। শুরু হলো আমাদের পথ চলা। রাগ, অভিমান, ঝগড়া নিয়ে চলছে আমাদের সংসার। অনেকটা সময় চলে গেল। আমাদের পরিবারে নতুন সদস্য এসেছে, রিনির ছেলে। তবে আর একজন সদস্য আসবে, খবরটা এখনো কাউকে দিইনি।
আজ আমাদের বিবাহ বার্ষিকী, 7 বছর পূর্ণ হলো। আর আজই সুখবর জেনেছি, কিন্তু মনে এই তো কিছুদিন আগে মিশমি তিশমিকে কোলে নিয়েছি, ওদের সাথে খেলেছি। এখন ওরা কত বড় হয়েছে, সারাক্ষণ আমার সাথে লেগে থাকে, মাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। নতুন একটা শাড়ি পরে হালকা সাজে তৈরি হয়ে আবিরের সামনে দাঁড়াতে আমার শাড়ির আঁচলটা মাথার উপর দিয়ে বলল, এবার ঠিক আছে, বউ বউ লাগছে। একটা সুখবর আছে। বলো। মিশমি তিশমির সাথে খেলা করার জন্য একজন আসছে। সত্যি? হ্যাঁ গো, সত্যি। আমি খুব 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 খুশি হয়েছি। ভালোবাসি পাখি। আমিও। তবুও তোমায় ভালোবেসেছি। অতীত ভুলে সবকিছু নতুন করে শুরু করা সম্ভব, কারণ জীবন কারোর জন্য থেমে থাকে না।